রেডিও মিলনের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আজ আপনি শুনবেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী অভিপূর্বক নি ধাতু অয়ের কাঁটা অবলম্বনে অভিনয়ের কাঁটা, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। লেখক কন্যা শ্রীমতী মৌ সান্যালকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের উপন্যাস অভিপূর্বক নি ধাতু অয়ের কাঁটা অবলম্বনে অভিনয়ের কাঁটা, অন্তিম পর্ব। গত পর্বে আপনি শুনেছেন বেলুড়ের কাছে একটি মোটেল থেকে বোম্বাইয়ের খ্যাতনামা অভিনেত্রী পুষ্পা দেবীর 2.5 লক্ষ টাকার গয়না চুরি যায়। ঘটনাচক্রে চুরির অভিযোগ গিয়ে পড়ে ওই মোটেলেরই আরেক বোর্ডার রুবি রায়ের বিরুদ্ধে। পুলিশ তাকে গ্রেপ্তার করে, কোর্টে কেস ওঠে। রুবি অভিনেত্রী হওয়ার আশায় আসানসোল থেকে কলকাতায় এসেছে। পাকেচক্রে বাসু সাহেব জড়িয়ে পড়েন এই কেসটিতে এবং রুবি বেকসুর খালাস পায়। পরদিন সকালে লকআপ থেকে বেরিয়ে প্রথমেই রুবি দেখা করতে যায় বাসু সাহেবের নিউ আলিপুরের বাড়িতে। সেখানে বাসু সাহেব জানতে পারেন জীবন মল্লিক ওরফে ঝানু মল্লিক নামে একটি লোক রুবিকে অভিনয়ের টোপ দিয়ে তার বাবার সঞ্চিত শেষ সম্বল 6,000 টাকা নিয়ে বোম্বাই চম্পট দেয়। 4 বছর আগের ঘটনা এটা। রুবি এফআইআরও করেছিল, কিন্তু সেই ঝানু মল্লিক বেপাত্তা। অন্যদিকে অভিনেত্রী পুষ্পার বান্ধবী প্রমীলা পাণ্ডে রুবিকে কিছু অর্থ কম্পেনসেশন হিসেবে দিতে চায়। প্রমীলা দিতে চায় কারণ গয়না চুরির কেসের এফআইআরে প্রমীলা সই করেছিল। সে জানায় সে অনুতপ্ত এবং তার দৃঢ় বিশ্বাস গয়নাগুলো রুবি চুরি করেনি। বাসু সাহেব সেই কম্পেনসেশন নিতে রাজি নন। তিনি চান খেসারত। অতএব কথাবার্তা বলার জন্য প্রমীলা পাণ্ডে পুষ্পার হবু স্বামী বাণিজ্য চুম্বক জনার্দন গায়কোয়াড়ের সঙ্গে বাসু সাহেবের কাছে আসেন। পিকে বাসু জানতে পারেন যে গয়না চুরি গিয়েছে তার মধ্যে একটি 1 লক্ষ টাকার মুকুট রয়েছে। অন্যদিকে প্রমীলা পাণ্ডে চায় সুকৌশলীর কৌশিক এবং সুজাতা যেন তার মুকুট চুরির কেসের তদন্ত করে, কিন্তু সেই সময় তারা বাইরে। পরে ফিরে এলে জানা যায় সুজাতা এবং কৌশিক গিয়েছিল গোয়ালিয়রে জনার্দন গায়কোয়াড়ের মায়ের নিমন্ত্রণে। রাজমাতা খবর পেয়েছেন তার পুত্র জনার্দন যে চিত্রতারকাটিকে বিবাহ করতে যাচ্ছেন সে ইতিমধ্যে বিবাহিতা। কাজেই তিনি বোম্বাইয়ের একটি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিকে নিয়োগ করেন। তারাই সুকৌশলীর সঙ্গে পরামর্শ করতে চায়, কারণ তারা জানায় পুষ্পার প্রথম পক্ষের স্বামী বলে যে লোকটিকে চিহ্নিত করা হয়েছে সে থাকে কলকাতায়। তার নাম মুস্তাক আহমেদ। মুস্তাক আহমেদের ছবি কৌশিকের কাছে ছিল। পাকেচক্রে রুবি সেই ছবি দেখতে গিয়ে আবিষ্কার করে তার ঝানুদাকে, যে 4 বছর আগে তার 6,000 টাকা নিয়ে চম্পট দিয়েছিল বোম্বাই, এবং বুঝতে পারা যায় ঝানু মল্লিক ওরফে জীবন মল্লিক ওরফে মুস্তাক আহমেদ একই ব্যক্তি। তৎক্ষণাৎ কৌশিক টেলিফোনে যোগাযোগ করে মুস্তাক আহমেদের সাথে এবং তাকে জানায় আগামীকাল বিকেল 4টের মধ্যে মুস্তাক যদি রুবি রায়ের টাকা সুদে আসলে মিটিয়ে না দেয় তাহলে তাকে নিয়ে সে আসানসোলে যাবে আইডেন্টিফিকেশন প্যারেডে। অন্যদিকে জনার্দন গায়কোয়াড় ডেকে পাঠান কৌশিককে। তিনি জানান তিনি খুব বিপদের মধ্যে রয়েছেন। তিনি চান পুষ্পাকে বিয়ে করতে, কিন্তু মুস্তাক আহমেদ ওঁত পেতে বসে আছে তাঁরা বিয়ের ডেট অ্যানাউন্স করলেই সে দুপক্ষকে আইনি নোটিশ ধরাবে এবং দাবি করবে সে পুষ্পার প্রথম পক্ষের স্বামী। কিন্তু কথাটা সর্বৈব মিথ্যা। মুস্তাক চায় জনার্দন গায়কোয়াড় বেনামে একটি সিনেমা প্রডিউস করুন, সে হবে সেই ছবির হিরো এবং পুষ্পা হবে সেই ছবির হিরোইন, কিন্তু জনার্দন তাতে নারাজ। আপাতত রুবি রায়ের কেসটা সামাল দিতে তিনি কৌশিককে 20,000 টাকা দিচ্ছেন, যেখান থেকে 16,000 টাকা দিতে হবে রুবিকে, এবং এই টাকা নিয়ে রুবি মুস্তাকের কাছ থেকে কোনো রকম টাকা দাবি করবে না। উঠে আসার সময় কৌশিকের হাতে একটি কাগজ দেন জনার্দন গায়কোয়াড় এবং জানান
এই কাগজটিকে ভিত্তি করেই মুস্তাক নাকি জনার্দন এবং পুষ্পাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। এটি তাদের বিবাহের লিগ্যাল ডকুমেন্ট শরিয়াতি আইনে। সেই সঙ্গে তিনি এও জানান যে ডকুমেন্টটি জাল। কৌশিক সেই ডকুমেন্টটি নিয়ে বাড়ি ফিরে আসে। তারপর পরদিন সকালে হোটেল হিন্দুস্তান থেকে প্রমীলা দেবী ফোন করলেন সুকৌশলীর অফিসে। জানালেন হঠাৎ কিছু অপ্রত্যাশিত ডেভেলপমেন্ট হয়েছে, সে নিয়ে সামনাসামনি একটা আলোচনার দরকার। কৌশিক জানালো সে এখনই আসছে। এলো তাই। হোটেল হিন্দুস্তানের 4x24 ঘরে প্রমীলা ওকে আপ্যায়ন করে বসালেন। তারপর বললেন, গতকাল সন্ধ্যায় আমার পরিচিত একজন অত্যন্ত নামকরা লোক ফোন করেছিলেন। সত্যি বলতে এই ভদ্রলোক রাজনীতি মহলে বেশ ভালো রকম পরিচিত, বিধায়ক মহলে বেশ খাতির আছে। মুকুট আর গয়না উদ্ধারের ব্যাপারে আমি আগেই তার সাহায্য চেয়েছিলাম। নামটা জানানো সম্ভব না, প্লিজ কিছু মনে করবেন না। ধরে নিন তার নাম ক বাবু। তা সেই ক বাবু কাল জানালেন কলকাতার এক তথাকথিত গডফাদারের কাছে ওই মুকুট ও গয়না নিরাপদে পৌঁছে গেছে। চোরাই মাল পাচার করার ব্যাপারে ওই গডফাদার চোর ডাকাত মহলে মুশকিল আসান। ক বাবু খোঁজ পাওয়ার আগেই সোনার গয়নাগুলি গলিয়ে ফেলা হয়েছে। ওগুলো উদ্ধারের আর কোনো আশা নেই। জড়োয়া গয়নাগুলো গলানো হয়নি, গলিয়ে ফেললে পর্দায় পোষায় না। ইদানিং তা পালিশ করে মধ্যপ্রাচ্যে চালান করা হয়। ওরা ভারতীয় গয়নার ডিজাইন খুব পছন্দ করে। তবে ক বাবুর বিশেষ অনুরোধে চোর ডাকাতদের গডফাদার জানিয়েছেন গয়নার মালিক যদি নিজেই অর্ধমূল্যে জড়োয়া গয়নাগুলি কিনে নিতে রাজি থাকেন এবং পুলিশ কেস উইথড্র করে নেন, তাহলে তার আপত্তি নেই। আমি সব গয়নাই কিনে নিতে চাই, তবে নমুনা হিসেবে ওই মুকুটটা আগে কিনে নেব বলে ঠিক করেছি। আমি জিজ্ঞাসা করলাম ওই মুকুট বাবদ তাকে কত দিতে হবে। ক বাবু তখন জানালেন, তুমি ভুল করছো প্রমীলা মা, আমি তাদের চিনি না, চোখেও দেখিনি কোনোদিন। এই খবর এনেছে আমার কন্ট্যাক্ট ম্যান। তুমি যদি ওদের সঙ্গে সরাসরি কথা বলতে ইচ্ছুক থাকো, তাহলে আমি তাদের হোটেল হিন্দুস্তানে গিয়ে দেখা করতে বলতে পারি। দরাদরি যা করার তুমি সরাসরি করবে, আমার তাতে কোনো হাতও নেই, মধ্যস্থতাও নেই। তারপর আপনি রাজি হয়ে গেলেন? গেলাম। আমি শর্ত করলাম ভেন্যুটা হবে হোটেল হিন্দুস্তানে আমার ঘর, রাত 8টায়। গডফাদারের তরফে একজন মাত্র আসবে আমার সঙ্গে দেখা করতে। ওরা রাজি হলো। সেই সঙ্গে আমাকেও প্রতিশ্রুতি দিতে হলো কোনো মাঙ্কি বিজনেস করব না। মাঙ্কি বিজনেস মানে? ওই আগে ভাগে পুলিশে খবর দিয়ে ওই লোকটিকে ধরানোর চেষ্টা করব না, বা কোথাও কোনো কনসিল টেপ রেকর্ডার লুকিয়ে রাখবো না, ওইসব আর কি। তারপর লোকটা এসেছিল? হ্যাঁ, পাংচুয়ালি রাত 8টায়। বছর 50-55 বয়স, মাথায় কাঁচা পাকা চুল, কোপতারে এই 2 আছে, চোখে মোটা ফ্রেমের চশমা। নাম বললেন জীবন রতন ব্রহ্মচারী। ছদ্মনাম নিঃসন্দেহে, কিন্তু দেখে কি মনে হলো না লোকটা ছদ্মবেশে এসেছে? তা তো হলোই। সে প্রতিশ্রুতি দিয়েছে আগামীকাল রবিবার বেলা 1:10 সে এই ঘরে এসে মুকুটখানা অক্ষত অবস্থায় ডেলিভারি দেবে, শর্ত সাপেক্ষে। কি কি শর্ত? 1 নম্বর, আজ বেলা 1:10 সে আসবে, তাকে 21,100 টাকা নগদে দিতে হবে। 2 নম্বর, কোনো মাঙ্কি বিজনেস হলে সে এই ঘরের ভেতরে আমার লাশ ফেলে দেবে। পকেট থেকে বার করে সে একটা রিভলভার আমাকে দেখিয়েছে, তাতে সাইলেন্সার ফিট করা। আমি তখন জানতে চেয়েছিলাম যে আপনার কথার গ্যারেন্টি কি? আপনি তো অনায়াসে টাকা নিয়ে হাওয়া হয়ে যেতে পারেন। মাঙ্কি বিজনেস হবে না, 21,100 টাকায় আমি নগদে দেব, কিন্তু তৎক্ষণাৎ মুকুটটা আপনাকে হস্তান্তরিত করতে হবে। তা শুনে তিনি বললেন, তা হয় না। আমার হাত ফ্রি করার সঙ্গে সঙ্গে আমি যদি দেখি আমাকে চারদিক থেকে ঘিরে ধরেছে স্টেনগানধারী পুলিশ, মুকুটটা যে চোরাই মাল তার রেকর্ড আছে। কিন্তু মুকুটটা যে আপনাদের জিম্মায় আছে তার প্রমাণ কি? প্রমাণ তো এইমাত্র আপনাকে হাতে হাতে দেখালাম, চিনতে পারেননি? পকেট থেকে দ্বিতীয়বার রিভলভারটা সে বের করে দেখায়। নাম্বারটিকে আপনার কাছে লেখা আছে নাকি আপনার সেই সিনেমা আর্টিস্ট বান্ধবীর কাছে লেখা আছে? এটাও তো ছিল সেই সুটকেসে, ছিল না? তার মানে মিস্টার জনার্দন গায়কোয়াড়ের সেই রিভলভারটাই? কিন্তু সেটা তো চুরি যায়নি বলেছিলেন। তখন তাই বলেছিলাম, কারণ জনার্দন তাই বলতে বলেছিল। ওটার ক্যারিয়ার লাইসেন্স ছিল না আমাদের দুজনের কারোর, তাই পুলিশে আমরা ওটা রিপোর্ট করিনি। আপনি চিনতে পারলেন না? এইটুকু বুঝতে পারলাম যে ওটা একটা কোল্ট কোবরা। কোল্ট কোবরা মানে? অত্যন্ত দামি একটা যন্ত্র, অ্যালুমিনিয়াম অ্যালয়, মাত্র 20 আউন্স ওজন। জন 1 জোড়া কিনেছিল, একটা সর্বদাই সে নিজের কাছে রাখে, আরেকটা দিয়েছিল পুষ্পাকে। ও জিনিস বাজারে সহজে পাওয়া যায় না। বুঝলাম।
তারপর কি হলো? লোকটা তখন একটা বিচিত্র প্রস্তাব দিল। বলল মুকুটটা বর্তমানে যার কাছে আছে তাকে নগদ না দিলে সে হাতছাড়া করবে না, তাকে দিতে হবে 15,000। তখন আমি জানতে চাই, তাহলে আপনি 21,100 চাইছেন কেন? তা সে বলল, কি আশ্চর্য, ঘাটে ঘাটে পেন নামিয়ে দিয়ে যেতে হবে না? গডফাদারকে, পুলিশকে, ওই আপনার ইলেকশন জেতা বিধায়ক দাদাকে। শুনুন মা, আজ দুপুর 1:10 আপনার কাছ থেকে টাকাটা নেবার সময় আমি একটা গ্যারান্টি জমা রেখে যাব, যার দাম আমার কাছে 30-40 হাজার টাকা, কিন্তু আপনার কাছে কিছুই না। তাহলে হবে তো? আপনার প্রস্তাবটা আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আপনি যদি একটা চোরাই মাল, ধরা যাক একটা সোনার বিস্কুট, সেটাকে যদি গ্যারান্টি হিসেবে রেখে যান তাহলে সেটাই। আপনি আমার প্রস্তাবটা ধরতেই পারেননি মা। জিনিসটা এমন যে আপনার কাছে তার দাম নেই, আমার কাছে আছে। ধরুন 40,000 টাকার ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট আমার নিজের নামে। আমি ওটা পোস্ট অফিসে জমা দিলে আজই 30,000 টাকা পাবো, আপনি তো পাবেন না। অথচ এনএসসি একটা লিগ্যাল ডকুমেন্ট, সরকারি তা গ্যারান্টি হিসেবে জমা রাখেন, আপনিও তা 24 ঘন্টার জন্য জমা রাখতে পারেন। এক্ষেত্রে আপনার দেওয়া 21,100 টাকা মেরে দিয়ে আমি ওই এনএসসি গুলো খোয়াতে রাজি হতে পারি। মনে হচ্ছে আপনি শেষ পর্যন্ত ব্রহ্মচারীর প্রস্তাবে রাজি হয়ে গেলেন, তাই কি? তাই হলাম মিস্টার মিত্র। ভুল করলাম কি? আমার তা মনে হয় না। আপনি খুবই বুদ্ধিমতীর মতো জিনিসটা ট্যাকেল করেছেন। আমার ইনটিউশন বলছে আপনি মুকুটটা ফেরত পাবেন। পুলিশে আমি খবর দেব না, কিন্তু আপনি কি ওই সময় আমার ঘরে সশস্ত্র লুকিয়ে থাকতে পারবেন? না, সেটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। এইসব আন্ডারওয়ার্ল্ডের লোকগুলোর নেটওয়ার্ক কি প্রচণ্ড সুদূর বিস্তৃত তা আপনার ধারণা নেই। হয়তো কেন, নিশ্চিত আপনি বর্তমানে 24 ঘন্টা নজরবন্দি হয়ে আছেন। এই যে আপনি আমাকে ফোন করছেন, আমি এসেছি, এসব খবর ওরা নিশ্চিত পাচ্ছে। আমার মতে আপনি ঠিক পথেই চলেছেন। 4টি বিষয় সাবধান থাকলে আপনার আর কোনো বিপদ নেই। 1 নম্বর, ওরা যাকে মাঙ্কি বিজনেস বলছে তা করবেন না, অর্থাৎ পুলিশে খবর দিয়ে বামাল লোকটাকে হাতে নাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। 2 নম্বর, ভেন্যুটা কোনো কারণেই পরিবর্তনে রাজি হবেন না। দুটো ট্রানজ্যাকশনই যেন হোটেলের এই ঘরে হয়। 3 নম্বর, ও আজ যে গ্যারান্টি পেপার জমা রেখে যাবে সেটা জেনুইন কিনা খুঁটিয়ে দেখে নিতে হবে। 4 নম্বর, আজ 1টার সময় ও এলে বলবেন, একটা কথা বলতে ভুলে গেছি মিস্টার ব্রহ্মচারী, কাল আমার সহকারী হিসেবে একজন বৃদ্ধ জুয়েলার থাকবেন। তাকে ভিতরের কথা কিছুই বলা হবে না, তিনি শুধু মুকুটের সোনাটা কোষ্ঠী পাথরে যাচাই করে জানাবেন কতটা পানমরা বাদ যাবে। আমার মনে হয় ও এক কথায় মেনে নেবে, বুঝবে যে মুকুটটা যে জেনুইন কিনা সেটা আপনারা যাচাই করতে চাইছেন। ও তাতে রাজি না হলে আপনি গোটা ট্রানজ্যাকশনটাই বাতিল করে দেবেন। আপনি লুকিয়ে থেকে দেখতে চান না? না, তাতে কোল্ড কোবরার ছোবল খাবার আশঙ্কা। উইশ ইউ বেস্ট অফ লাক। আজ 1:15 এবং কাল 1:15 আপনাকে ফোন করে জেনে নেব। আপনাকে আমার অভিনন্দন মিসেস পান্ডে। প্রচণ্ড বিপদেও আপনি মাথা ঠান্ডা রাখতে পেরেছিলেন। ইউ আর ওয়েলকাম। রবিবার 7 সকালে চায়ের টেবিলে প্রসঙ্গটা তুলল কৌশিক, মানে জনার্দন গায়কোয়াড়ের প্রস্তাবটা। পূর্বরাত্রে সে সবিস্তারে তথ্যটা জানিয়েছিল বাসু সাহেবকে। উনি শুধু নির্বাক শুনে গিয়েছিলেন। কৌশিক জিজ্ঞাসা করেছিল, আপনি আমাকে কি করতে বলেন? মিস্টার গায়কোয়াড়ের প্রস্তাবে রাজি হব না প্রত্যাখ্যান করব? আজ রাতটা দুজনে ভাবতে থাকো, কাল বরং সিদ্ধান্ত নিও। তাই আজ 7 সকালেই আবার প্রসঙ্গটা তুলেছে কৌশিক। সমস্যাটা সুকৌশলীর। আমি ওপর পড়া হয়ে কেন কিছু সাজেস্ট করতে যাব বলো তো? যেহেতু আমরা জানতে চাইছি, আপনার সাহায্য চাইছি। আর হাফ কাপ কফি পাওয়া যাবে? না, তাহলে তোমার ঘুম চড়ে যাবে। সুজাতা হাত বাড়িয়ে কফির পটটা টেনে নিয়ে মামুর কাপে কফি ঢালতে ঢালতে বলল, আমার কাছে ঘুমের ওষুধ আছে মামিমা, আপনি ব্যস্ত হবেন না। বাসু কফিতে একটা চুমুক দিয়ে বললেন, দেখো, আমার মতে জেজির প্রস্তাবে তোমরা এখনই রাজি হয়ে যেও না। কৌশিক তার চাল দিয়েছে, বড়িটাকে এক ঘর এগিয়ে দিয়ে আহমেদের মন্ত্রীটাকে ধরেছে। এখন আহমেদের চাল, সে কি চাল দেয় প্রথমে দেখো। 8,000 টাকা সে রুবিকে দিয়ে আসে কিনা সেটা আগে লক্ষ্য করো। কিন্তু জনার্দন চাইছেন যে আমরা তার আগে কিছু একটা করি যাতে আহমেদ সুযোগটা না পায়।
কিন্তু সেটা কি অন্যায় অধর্ম হয়ে যাবে না? কেন? অন্যায়টা কিসের? আহমেদ তো ঠক জোচ্চোর, রুবির টাকা মেরে সে পালিয়ে গেছিল। সেটা তো কেউ অস্বীকার করছে না কৌশিক, কিন্তু সে অপরাধের জন্য তুমি তো বিচার করে ওকে একটা শাস্তির বিধান দিয়ে বসে আছো। 8,000 টাকার আর্থিক জরিমানা। নির্দিষ্ট সময়ে আসামি যদি জরিমানার টাকাটা না মিটিয়ে দেয়, তখনই একমাত্র অনাদায়ে সশ্রম কারাদণ্ডের প্রশ্নটা উঠতে পারে। তোমার সওয়াল শুনে মনে হচ্ছে রুবি নয়, ঝানু মল্লিকই তোমার মক্কেল, আর জনার্দন গায়কোয়াড় এক্ষেত্রে আসামি। কথাটা যখন তুললেই রানু, তখন বলি, সত্যি আমার মূল্যায়নে জেজি হচ্ছে নে আর ঝানু হচ্ছে করুণার পাত্র। কি হিসেবে? প্রথম কথা, ঝানু মল্লিক রুবির সঙ্গে যে ব্যবহার করেছে তা ক্ষমার অযোগ্য। সেজন্য সুকৌশলীর আদালতে তার বিচার আর শাস্তির বিধান হয়েছে, আর্থিক জরিমানা। এক অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যায় না, না আইনে না বিবেকের নির্দেশে। কিন্তু রুবির প্রতি অন্যায় করা ছাড়া মোস্তাক আহমেদের অপরাধ কতটুকু তার কোনো প্রমাণ নেই। আমাদের সামনে দু জাতের তথ্য আছে। একেবারে প্রথম পর্যায়ে শোনা যাচ্ছে এককালে আহমেদ পুষ্পাকে খাইয়েছে পড়িয়েছে, সত্যি মিথ্যে জানা যায় না। পুষ্পা বাল্যেই পিতৃহীন, কিন্তু সে পুনা ইনস্টিটিউটে পড়েছিল। এখান থেকে প্রশ্ন হতে পারে, কে তাকে টাকাটা জুগিয়েছিল? মা, যে মা সন্ন্যাসিনী, তিনি কন্যাকে অভিপূর্বক নিধাতু অয়ের জগতে পাঠিয়েছিলেন। ফলে পুষ্পার অতীত জীবন কিন্তু রহস্যময় এবং পরস্পর বিরোধী তথ্যে ঠাসা, কিন্তু কতকগুলো তথ্য অবিসংবাদিত। 1 নম্বর, মোস্তাক আহমেদ এক সময় পুষ্পার ড্রাইভার কাম কুক ছিল। 2 নম্বর, মোস্তাক আহমেদ অত্যন্ত সুদর্শন এবং লেডি কিলার খ্যাতি লাভ করেছিল। 3 নম্বর, পুষ্পা স্টারলেট হওয়ার সঙ্গে সঙ্গে মোস্তাক আহমেদ বোম্বাই থেকে বিতাড়িত হয়েছিল কলকাতার টেকনিশিয়ান স্টুডিওতে পুষ্পার পাবলিসিটি এজেন্টের ব্যবস্থাপনায়। এগুলি অবিসংবাদিত তথ্য। এখন জনার্দন জানাচ্ছেন আহমেদ ব্ল্যাক মানিতে পুষ্পাকে অব্যাহতি দিতে অরাজি। 20,000 নয়, বোধ করি 50,000 টাকার অফার সে প্রত্যাখ্যান করেছে। পরিবর্তে সাদা টাকায় সে নায়কের পারিশ্রমিক হিসেবে 1 লক্ষ টাকা দাবি করেছে। আহমেদ ভালো করেই জানে তা থেকে 20-30,000 টাকা স্রেফ ইনকাম ট্যাক্স বাবদ কাটা যাবে। তবু সে কালো টাকায় পুষ্পাকে অব্যাহতি দিতে রাজি নয়। কেন? হয়তো সে রেকর্ড রাখতে চাইছে তার পারিশ্রমিক কত। যদি সে এ ছবিতে সফল হয়, তাহলে পরবর্তী ছবিতে তার ডাক আসবে, তখন তার বাজার দর আর কমানো যাবে না। হতে পারে, আবার মূল হেতুটা তা নাও হতে পারে। আমার মনে হয় মামু যা ইঙ্গিত করছেন সেটাই মূল হেতু। মামু তো কিছু ইঙ্গিত করেনি। করেছেন। হয়তো আহমদ পুষ্পার প্রতি প্রতিহিংসা চরিতার্থ করতেই এভাবে দাবি করছে। পুষ্পার সঙ্গে যদি এককালে তার প্রেম মোহাব্বতের সম্পর্ক গড়ে উঠে থাকে, উঠেছিল কিনা আমরা জানি না, তাহলে এই প্রবণতাটা স্বাভাবিক। বাস্তব জগতে নাই হোক, অভিনয়ের জগতে পুষ্পাকে স্বীকার করতেই হবে আমাদের কাছে। मैं तुमको प्यार करती हूँ। মানলাম, হয়তো আহমেদ ক্ষেত্রে করুণার পাত্র, কিন্তু জনার্দন গায়কোয়াড় নেভ হলো কোন হিসেবে? সে তো কোনো অপরাধ করেনি। একমাত্র অপরাধ পুষ্পাকে ভালোবাসা। কাল রাত্রে তুমি বলেছিলে, আমার মনে আছে, তবু আরেকবার বলো তো, ওই ফার্সি ভাষায় লেখা কাগজখানা যার জেরক্স কপি জনার্দন তোমাকে উপহার দিয়েছে, সেটা সে কোথায় পেয়েছে বলেছিল? পুষ্পার কাছে। তাতে কি প্রমাণ হচ্ছে না যে জনার্দন গায়কোয়াড় ধোয়া তুলসী পাতাটি নয়? কেন? লজিক্যালি ভেবে দেখো, ওই কাগজখানা সাচ্চা হতে পারে, আবার ঝুটোও হতে পারে। ঝুটো হলে ধরে নিতেই হবে যে মোস্তাক আহমেদ মূল কাগজখানা কোনো মৌলবীর মাধ্যমে বানিয়েছে, 2-1 মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করেছে। তাই যদি হয়, তাহলে তার কপি কিন্তু পুষ্পার কাছে থাকতে পারে না, কারণ অমন জাল বিবাহের দলিল বানাবার প্রেরণা আহমেদ তখনই লাভ করবে যখন সে বোম্বাইয়ের সিনেমা জগৎ থেকে কলকাতায় বিতাড়িত। সেক্ষেত্রে তার কপি পুষ্পার কাছে থাকবে কেন?
অপরপক্ষে যে বিবাহের দলিলের কপি দুলহা দুলহান দুজনের কাছেই থাকে তা সচরাচর জাল হয় না, তা একেবারে সচ্চা। জনার্দন যদি পুষ্পার কাছ থেকে ওই কাগজটা সংগ্রহ করে জেরক্স করিয়ে থাকে তবে তা সচ্চা হওয়ার সম্ভাবনাই বেশি, অর্থাৎ আহমেদই পুষ্পার প্রথম পক্ষের স্বামী। জনার্দন তাকে চুরির অপরাধে জেলে ঢোকাতে চাইছে। সেক্ষেত্রে আহমেদ তার বিয়েতে কোনো রকম বাধা দিতে পারবে না, কিন্তু আজ যদি আহমেদ বেমক্কা খুন হয়ে যায় তাহলে পুলিশ যাই বলুক, আমি তো সন্দেহ করব এই টাকার কুমিরটাকে। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। কৌশিক ফোনটা তুলে শুনল। ফোন করেছে রুবি, সল্টলেক থেকে। কি খবর রুবি, এত সকালে? সুখবর, কাল রাতে ঝানুদা ফোন করেছিল, কথা দিয়েছে আজ বিকেল 4টের সময় সে আসবে এই সল্টলেকের বাড়িতে। ডিরেকশন আর ঠিকানা জেনে নিয়েছে, পুরোপুরি 8,000 টাকাই দেবে নগদে। বলো কি, এ তো দারুণ খবর। তা কি বললো কৈফিয়ত হিসেবে? ও বাবা, সে তো এক ইন্টারেস্টিং গল্প। বোম্বাই ফিল্ম মার্কা প্লট। 6 বছর আগে ঝানুদার বোম্বাইয়ে গিয়ে নাকি মোটর অ্যাক্সিডেন্ট হয়, যথারীতি হেড ইঞ্জুরি এবং যথা প্রত্যাশিত অ্যামনেশিয়া। এই কয়েক বছর সে শুধু ভেবেছে কে আমি, কি নাম আমার। বুঝলাম, চেনা প্লট। গতকাল দুপুর 1:30টার সময় প্রমীলা ফোন করে জানিয়েছিল যে ব্রহ্মচারী ঠিক সময়েই এসেছিলেন, সিকিউরিটি জমা দিয়ে 21,100 টাকা নিয়ে চলে গেছেন। আজ দুপুরে মুকুটটা ফেরত দিয়ে সেই সিকিউরিটির কাগজখানা ফেরত নিয়ে যাবেন। এনএসসি কার নামে? ওখানে তো ছদ্মনাম চলবে না। আপনি ব্যস্ত হবেন না, সিকিউরিটি পেপারটা জেনুইন। আমার কাছে তার মূল্য থাক না থাক, কিন্তু যে জমা রেখে গেছে তার কাছে সেটা অমূল্য। কৌশিকের বুঝতে অসুবিধে হয় না, প্রমীলা সব কথা তাকে খোলাখুলি জানাচ্ছেন না, জানাতে চাইছেন না। তাই বাসু সাহেবকে সব কথা খুলে বলল কৌশিক। বাসু বললেন, প্রমীলা পাণ্ডে একটি বাস্তু ঘুঘু। তোমার মতো টিকটিকিকে তিনি এক হাটে কিনে অন্য হাটে বেচতে পারেন, বুঝেছ? সব কিছুই তো রেখে ঢেকে তোমার কাছে সাহায্য কিনতে চাইছেন। কোল্ড কোবরা রিভলভারটা যে চুরি গেছে এটাও তো তোমার কাছে গোপন করেছিলেন প্রথমে। এখনো বলতে চাইছেন না কি সিকিউরিটি জমা দিয়ে লোকটা 20,000 টাকা হাতিয়ে নিয়ে গেল? 20 নয় মামু, 21,100 ঘাটে ঘাটে পেন নামি দিতে হবে বলে। হ্যাঁ, ওই হলো। অঙ্কের হিসেবটা আমারও মনে আছে। ও তোমাকে ডেকে পাঠিয়েছিল যে কারণে, সেটাতেই যে তুমি রাজি হলে না। কোনটাতে? সম্ভবত ওর কাছে কোনো ফায়ার আর্মস নেই। ও তোমাকে অকুস্থলে বডিগার্ড হিসেবে উপস্থিত রাখতে চেয়েছিল, আর সেজন্যই একগাদা মিছে কথা বলে গেছে। কিন্তু তুমি তো আর আদান প্রদানের মাহেন্দ্রক্ষণে পর্দার আড়ালে পিস্তল হাতে উপস্থিত থাকতে রাজি হলে না। অবশ্য সেটা ঠিকই করেছ। রবিবার ওরা যখন লাঞ্চে বসেছেন তখন ফোন করলেন প্রমীলা পাণ্ডে। কৌশিক অবশ্য ওর ফোনটা প্রত্যাশাই করছিল। কি ব্যাপার, মুকুটটা ফেরত পেলেন? তা পেলাম, অশেষ ধন্যবাদ। আমাকে ধন্যবাদ কিসের? এ তো আপনারই কৃতিত্ব, আর রীতিমতো অর্থমূল্যে খরিদ করা। পুষ্পা দেবীকে জানিয়েছেন? আমার কি গরজ। শুনুন মিস্টার মিত্র, মঙ্গলবার কালীঘাটে মায়ের মন্দিরে গিয়ে মুকুটটা মায়ের পায়ে ছুঁয়ে আনতে হবে। আপনাকে আমার সঙ্গে থাকতে হবে, সাক্ষী হিসেবে সশস্ত্র। এবার আসতে রাজি আছেন তো? আসবো, তবে ট্যাক্সিতে নয়, হোটেল হিন্দুস্তানের গাড়ি নিয়ে যাব। বড় বড় হোটেলে অর্থমূল্যে স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা থাকে, সে ব্যবস্থাও না হয় করা যাবে। এবার তাহলে বলুন সুকৌশলীকে কি সম্মান মূল্য দিতে হবে? তাড়াহুড়োর কি আছে, কাজটা সুষ্ঠুভাবে আগে মিটুক। আপনাকে আরও একটা তাজ্জব জিনিস দেখাবো, যেটা দিয়ে আপনার ভালো রকম অর্থাগম হতে পারে। সেটা হাতে পেলে নিশ্চয়ই আপনি আমার ফি অনেক কমিয়ে দেবেন। ব্যাপার কি বলুন তো? আপনি ক্রমশই রহস্য ঘন হয়ে উঠছেন। জিনিসটা কি? এক খণ্ড কাগজ, কাল জীবন ব্রহ্মচারী যে সিকিউরিটি রেখে গেছে তারই জেরক্স কপি। আমি আপনাকে উপহার দেব বলে বানিয়ে রেখেছি। আমার কাছে তার দাম নেই, আপনার কাছে আছে। রহস্য ক্রমশই জমাট বাঁধছে। সেটা কি তা বলবেন না? এখন নয়, যখন আপনি বিল দেবেন তখন দেখাবো। লাইনটা কেটে দিয়ে কৌশিক বাসু সাহেবের দিকে ফিরে বলল, শুনলেন?
একতরফা। কৌশিক সমস্তটা বুঝিয়ে বলল। আন্দাজ করতে পারেন জিনিসটা কি? আমার কি গরজ, সমস্যাটা যার সেই সুকৌশলে সমাধানের কথা ভাবতে থাকুক। আমি এটুকু আন্দাজ করতে পারি, ওই উপহারটা জনার্দন আগেই তোমাকে দিয়েছেন। আহারাদির পর বাসু সাহেব কি একখানা বই নিয়ে ইজি চেয়ারে লম্বমান হলেন। রানু জানালা বন্ধ করে ফ্যান খুলে দিবানিদ্রা দিতে গেলেন। সুজাতা কিসব জানি কেনাকাটা করতে বেরিয়েছে। কৌশিকের মনটা চঞ্চল ছিল। বিকেল 4টের সময় ঝানু মল্লিক সল্টলেকে আসবে কিনা বোঝা যাচ্ছে না। 1 ঘন্টা মার্জিন দিয়ে 5টা নাগাদ সে ফোন করতে উঠল। ঠিক তখনই টেলিফোনটা বেজে উঠল। হ্যালো, কৌশিকদা। কে? রুবি? কি বলবো, এদিকে একটা বিশ্রী ব্যাপার হয়ে গেছে। আমি যে কি করব বুঝতে পারছি না। ঝানু মল্লিক এসেছিল 4টের সময়? না। তাহলে আবার কিসের বিশ্রী ব্যাপার? টেলিফোনে বলাটা ঠিক হবে? আমি আমি হঠাৎ একটা জিনিস কুড়িয়ে পেয়েছি আমার গাড়ির ভেতর। জড়োয়া ব্রেসলেটের দ্বিতীয় পার্টিটা? না না, একটা মানে একটা রিভলভার। সে কি? কোথায় পেলে? ওই যে বললাম, আমার গাড়িতে ড্রাইভারের সিটে তোয়ালে জড়ানো। লাইনটা একটু ধরে থাকো, আমি মামুকে ডেকে আনছি। বাসু খবর পেয়ে এগিয়ে এলেন। কৌশিককে ইঙ্গিত করলেন রিসেপশনের এক্সটেনশনে কথোপকথনটা শুনতে। তারপর টেলিফোনে রুবিকে বললেন, ওটা গাড়ির ভেতরে খুঁজে পেলে কি করে রুবি? গাড়িটা কোথায় ছিল? ড্রাইভওয়েতে। আমার ড্রাইভারের সিটের কাজটা ঠিক মতো বন্ধ হয় না, কেউ জোর করে চাপ দিয়ে নামিয়েছে। লোডেড? কোনো ডিসচার্জড বুলেট আছে ওতে? গন্ধ শুঁকে কি মনে হলো? হ্যাঁ, শুঁকে দেখেছি। শুধু সিঙ্গার মেশিনের তেলের গন্ধ, পুরো লোডেড। 6টা চেম্বারে 6টা গুলি আছে। হ্যাঁ, কি ধরনের রিভলভার তুমি জানো? তা জানি না, আকারে খুব ছোট, ওজনও খুব কম, নাকটা থ্যাবড়া মতন। মনে হচ্ছে অ্যালুমিনিয়াম আর স্টিলের অ্যালয়। বুঝেছি, কোল্ড কোবরা। তোমার ওখানে বাড়িতে কে কে আছে এখন? রাজমিস্ত্রিরা ছাদে আছে। কেন? ওদের বলে এসো তুমি বের হচ্ছ। রাত্রি বেশি হলে নাও ফিরতে পারো। ওরা যেন সজাগ থাকে। 2-1 নিচের বারান্দাতে বরং শুয়ে থাকুক। তুমি ওই যন্ত্রটা নিয়ে সোজা আমার বাড়িতে চলে এসো। রাত্রে এখানেই থাকবে। অত রাত্রে বাইপাস দিয়ে ফেরা তোমার একার পক্ষে ঠিক নয়। আমি তো সার্কুলার রোড দিয়ে শ্যামবাজার হয়ে ফিরে আসতে পারি। কি দরকার? আকাশে মেঘ করেছে। না, তুমি বরং রাত্রে এখানেই থাকবে। আপাতত যত তাড়াতাড়ি সম্ভব বেরো। টেলিফোনটা নামিয়ে রেখে ঘড়ি দেখলেন বাসু। সন্ধে 6টা। বিকেল থেকেই আকাশে মেঘ জমতে শুরু করেছে। সূর্যাস্ত বোধহয় হয়নি। কালো মেঘের আস্তরণে অস্তগামী সূর্যটা ঢাকা পড়ে গিয়েছে। ঘনিয়ে এসেছে অন্ধকার। কৌশিক টেলিফোনটা নামিয়ে রেখে এগিয়ে এসে ওর মুখোমুখি বসল। নাকটা থ্যাবড়া, অ্যালুমিনিয়াম আর স্টিলের অ্যালয়। আপনি ঠিকই আন্দাজ করেছেন মামু, এটা কোল্ড কোবরা। কিন্তু কলকাতার বাজারে এটা দুষ্প্রাপ্য। আমি তো একটাও দেখিনি। দেখনি? শুনেছ, জনার্দন গায়কোয়াড় 1 জোড়া কিনেছিল। একটা আছে তার কাছে, আর একটা চুরি গেছে। প্রমীলা দেবী যদি সত্যি কথা বলে থাকেন, তাহলে চোরাই মালটা আছে জীবনরতন ব্রহ্মচারীর কাছে। কিন্তু এই জীবন ব্রহ্মচারীটি কে? বাহ, যার কাছে... ও, আপনি বলছেন লোকটা আসলে কে? আমার আন্দাজের বাইরে। আপনি কিছু আন্দাজ করতে পারছেন? সম্ভবত 2টো সূত্র থেকে। প্রথমত, রুবি রায়ের বাড়ির ঠিকানা আর সঠিক লোকেশন আমরা ছাড়া বাইরের 1জন মাত্র লোক জানে। দ্বিতীয়ত, প্রমীলা বলেছেন জীবনলাল যে গ্যারেন্টির কাগজটা দিয়ে গিয়েছিল তার মূল্য জীবনলালের কাছে অসীম। তোমার কাছেও তা অত্যন্ত মূল্যবান। তারই একটা জেরক্স কপি তোমাকে উপহার দিয়ে ও সুকৌশলীর বিলটা কমাতে চায়। বুঝলাম। সম্ভবত মোস্তাক আহমেদ 24 ঘন্টার জন্য প্রমীলার কাছে জমা রেখে গিয়েছিল তার আইনত বিবাহের যাবতীয় অরিজিনাল প্রমাণ। প্রমীলার কাছে সে কাগজের কোনো মূল্য নেই, কিন্তু পুষ্পা আর জনার্দনের এনগেজমেন্ট অ্যানাউন্সড হলে ওই কাগজটার মাধ্যমে মোস্তাক আহমেদ জনার্দনের কাছে 20-50 হাজার টাকা অনায়াসে আদায় করতে পারবে।
এমনকি জনার্দনের ছবিতে পুষ্পার বিপরীতে হিরো সেজে লাখ টাকাও কামাতে পারে, এবং টাকাটা পেলে তবেই সে তালাক দেবে। অথচ আহমেদ জানে প্রমীলা ওই ডকুমেন্টটা সযত্নে রক্ষা করবে, কারণ সে পুষ্পার প্রতিদ্বন্দ্বিনী। তার ওপর প্রমীলা ওই জেরক্স কপি দেখিয়ে গোয়ালিয়র রাজমাতার সন্দেহভঞ্জন করে ফিটা পুরো কালেক্ট করতে পারবে। তার মানে আপনি বলতে চান রুবি রায়ের গাড়িতে ওই ঝানু মল্লিক ওরফে আহমেদই রিভলভারটা ফেলে গেছে? এছাড়া আর কোনো বিকল্প সমাধান তুমি কি দাখিল করতে পারছো? কিন্তু ঝানু মল্লিকের কাজটা করবে কেন? রুবি তো বলল রিভলভারের 6টাই তাজা বুলেট। সেটা তার সিদ্ধান্ত। যন্ত্রটা হাতে পাই, তারপর দেখা যাবে। হয়তো ওটা ব্যবহারের পরে ভালো করে মুছে তৈলাক্ত করে আবার রিলোড করা হয়েছে। তাহলে খুনটা হয়েছে কে? দ্যাটস দ্য $1 মিলিয়ন কোয়েশ্চেন। সেইটাই শুধু জানতে বাকি। রাত 8:30। বাসু সাহেব ক্রমাগত অশান্ত পদচারণা করে চলেছেন। সল্টলেক থেকে নিউ আলিপুর আসতে 2.5 ঘন্টা লাগতে পারে না, বিশেষত রবিবারে, যেদিন ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভাবনাই নেই। বৃষ্টি নেমেছে 7টা থেকে, এখনও ঝিরঝির করে পড়ছে। সুজাতা কোথায় বুঝি বেরিয়েছিল, ছাতা নিয়ে যায়নি। কাক ভেজা হয়ে এইমাত্র ফিরে এসেছে। ইতিমধ্যে সল্টলেকে বারদুই ফোন করা হয়েছে, এবং প্রত্যাশিতভাবেই টেলিফোনটা একটানা বেজে গেছে। নো রিপ্লাই। একটা ভুল হয়েছে তোমাদের। রুবিকে বলে দেওয়া উচিত ছিল যেন ইস্টার্ন বাইপাস দিয়ে আসার চেষ্টা না করে। ওই রাস্তাটা বর্তমানে আন্ডার কনস্ট্রাকশন, সন্ধ্যের পরে একেবারে যানবিহীন হয়ে যায়। তাছাড়া 2-1টা বড় মাপের কালভার্টের কাজ শেষ হয়নি, ডাইভারশন দিয়ে গাড়ি চালাতে হয়। এই বর্ষণে তা ভয়ানক পিছল হয়ে ওঠে। ও নিশ্চয়ই ইস্টার্ন বাইপাস দিয়ে আসছে না? আমার কিন্তু আশঙ্কা সেই বাইপাস দিয়েই ও আসছে, আর তাতে কোনো অ্যাক্সিডেন্ট বাঁধিয়ে বসেছে। বুঝছো না, ও তো আসানসোলে মানুষ হয়েছে। কলকাতার পথঘাটের কোনটা কখন বর্জনীয় তা কি আর ও জানে? গাড়িটা বের করি মামু, বাইপাস দিয়ে সল্টলেকে সুনীলবাবুর বাড়ি পর্যন্ত যাই আর সার্কুলার রোড দিয়ে ফিরে আসি। সার্কুলার রোড যে দ্বিধাবিভক্ত হয়ে 2 বরেণ্য বিজ্ঞানীর নামে চিহ্নিত হয়েছে, এ কথা বাসু সাহেবের এখন মনে পড়ল না। বললেন, আর একটু দেখে যাও বরং। তার কথাটা শেষ হলো না। গেট দিয়ে ঢুকলো রুবির অস্টিন গাড়িখানা। অক্ষত। সকলেই এগিয়ে এলেন সামনের দিকে। বৃষ্টি থেমে গেছে। দরজা খুলে নেমে এলো রুবি। মুখ তুলে ওদের দিকে তাকালো একবার। তার মুখে হাসি, কিন্তু মুখটা রক্তশূন্য। মনে হলো আসার পথে কোনো বারে গাড়ি দাঁড় করিয়ে 2-3 পেগ টেনে এসেছে বোধহয়। 2 পাই টলছে তার। সুজাতা এগিয়ে এসে ওর হাতটা ধরতে গেল। আরে কি হলো? রুবি 2 হাত বাড়িয়ে সুজাতার হাতখানা চেপে ধরে বলল, একটু জল খাবো সুজাতা দি। দিচ্ছি, আগে এসে চেয়ারে বসো ঠিক করে। পথে কোনো বিপদে পড়েছিলে নাকি? মৃত্যুর মুখ থেকে সদ্য ফিরে এসেছি মামিমা। বাসু কোনো কথা বললেন না। এগিয়ে এসে রুবির নাড়ির গতিটা দেখলেন একবার। দ্বারের প্রান্তে কৌতূহলী দৃষ্টি মেলে দাঁড়িয়েছিল বিশে। বাসু বললেন, 1 কাপ দুধ গরম করে এক্ষুনি নিয়ে আয়। নিজে চলে গেলেন লাইব্রেরির ঘরে ছোট্ট সেলারে ব্র্যান্ডির শিশিটা নিয়ে আসতে। একটু সুস্থ হয়ে রুবি যে কাহিনী শোনালো তা রীতিমতো রোমহর্ষক। বাইপাসের অসমাপ্ত রাস্তা ধরেছিলাম। দিনের বেলা ওই রাস্তা দিয়েই গেছি, বুঝিনি রাত্রে সেটা কতটা বিপজ্জনক। আমি আসছিলাম, হঠাৎ দেখলাম একটা গাড়ি ওভারটেক করতে চাইছে। আমি বারদুই হাত নেড়ে গাড়িটাকে ওভারটেক করতে হিন্ট করেছি, কিন্তু তাও পিছন পিছন যেতে লাগলো। তারপর একেবারে নির্জন এলাকায় হঠাৎ গাড়িটা ওভারটেক করতে চাইছে, কিন্তু সেটা ওভারটেক না করে আমায় পাশের খাদে ঠেলতে চাইছে। রিয়ার ভিউ আয়নাটা একটু সরিয়ে দেখলাম গাড়িটা অ্যাম্বাসাডর। ড্রাইভারের মুখে ফেটটি বাঁধা, চোখে গগলস। বিপদ বুঝে অ্যাক্সিলেটারে প্রচণ্ড চাপ দিয়ে ঝড়ের বেগে এগিয়ে যেতে চাইলাম। কি আশ্চর্য, পিছনের গাড়িটাও গতিবৃদ্ধি করে পাশাপাশি এসে ডান দিক থেকে ঠেসে ধরতে চাইল। দুদিকেই বিপদ। এদিকে গাড়ি না থামালে বড় গাড়িটা বাঁদিকের খাদে ফেলে দেবে, আবার গাড়ি থামালেই লোকটা এসে এই গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়বে। উদ্দেশ্য ডাকাতি নাকি লোকটা ম্যানিয়াক বুঝতে পারিনি।
হঠাৎ কিছু না ভেবে তুলে নিলাম পাশের সিটে পড়ে থাকা রিভলভারটা। অস্টিনের এই মডেলটা রাইট হ্যান্ড ড্রাইভ, সেটা নিয়ে পরপর দুটো ফায়ার করলাম। প্রথম গুলিটা কোথায় গেছে জানি না, কিন্তু দ্বিতীয়টা সম্ভবত গাড়ির সামনে কোথাও লেগেছিল। ধাতব শব্দ স্পষ্ট শুনেছিলাম। আমি যে সশস্ত্র প্রয়োজনে রিভলভার চালাবো এটা লোকটাও বোঝেনি। সে এত জোরে ব্রেক কষেছে যে রাস্তায় ওর টায়ারটা স্কিড করলো, শব্দটা স্পষ্ট শুনেছি। 1.5 থেকে 2 মিনিট পরে আরও গাড়িটাকে দেখা গেল না। বাসু ওর হাত থেকে মারণাস্ত্রটা নিয়ে দেখলেন, হ্যাঁ কোল্ড কোবরাই বটে। চেম্বারটা খুলে দেখলেন, 2টো গুলি ছোঁড়া হয়েছে। ব্যারেলের সামনে তৃতীয়টি প্রতীক্ষারত, বাকি 3টে বুলেট পরপর অপেক্ষা করছে। ছোট অস্ত্র, কিন্তু অত্যন্ত মারাত্মক। কৌশিক, পকেটে ডায়েরি বা নোট বই আছে? তাহলে নম্বরটা লিখে নাও, 17474LW। এবার লোকাল থানায় একটা ফোন করো, ঘটনাটা রিপোর্ট করা দরকার। ওকে, আমি ফোন করে দিচ্ছি। একটা কথা তোমরা পরিষ্কারভাবে বুঝে নাও, রুবি আমার নির্দেশ মোতাবেক রিভলভারটা সল্ট লেক থেকে নিয়ে আসছিল ইস্টার্ন বাইপাস দিয়ে। আমার নির্দেশে রিভলভারটা আনছিল, যেহেতু ওই রাস্তাটা সন্ধ্যার পর বিপজ্জনক। রিভলভারটা কার, কে লাইসেন্স হোল্ডার ইত্যাদি যাবতীয় প্রশ্নের জবাব আমি দেব, তোমরা কেউ নয়, বুঝেছ? ওরা আমার জবানবন্দি চাইবে? চাইবে তো বটেই, তবে আমি বলবো তুমি খুবই শকড, তাই তোমার হয়ে সব কথাই আমি বলতে চাইব। পুলিশ অফিসার যদি এমন কোনো প্রশ্ন করে তোমাকে, আমাকে নয়, এবং আমি যদি চাই তুমি জবাব দেবে না, তাহলে আমি চোখ থেকে চশমাটা খুলে তার কাজটা মুছতে থাকবো, আর তৎক্ষণাৎ তুমি অভিপূর্বক নিধাতু অ শুরু করে দেবে। কি শুরু করে দেব? সেদিন কি শেখালাম? অভিপূর্বক নিধাতু অ, অভিনয় অভিনয় অভিনব পদ্ধতিতে নিকটে নিয়ে আসা। কার নিকটে? দর্শকদের। কি নিয়ে আসা? যা বাস্তবে চোখের সামনে নেই তাকেই অভিনব রূপে উপস্থিত করা। তুমি প্রয়োজনে হিস্টেরিক হয়ে যাবে, আবল তাবল বকতে শুরু করবে, বা ফেন্ট হয়ে পড়ে যাবে। পারবে না? পারবো। কৌশিক ফিরে এসে জানালো, 15 মিনিটের ভেতর থানা থেকে 2জন অফিসার আসছেন। এবার একবার হোটেল হিন্দুস্তানে ফোন করে প্রমিলার কাছে জেনে নাও তো, পুষ্পা কি হোটেল তাজ বেঙ্গলেই আছে? থাকলে তার ঘরের নম্বর কত সেটাও জানবে। যাও। কৌশিক ফোন করে জেনে এলো পুষ্পা আর জনার্দনের মান অভিমানের পালা মিটেছে। বর্তমানে পুষ্পা জনার্দনের আলিপুর রোডের প্যালেসেরই অতিথি। আপনি এমন কেন আশঙ্কা করছেন মামু যে রুবিকে অজ্ঞান হয়ে পড়ে যাবার অভিনয় করতে হবে? হবেই এমন কথা বলছি না, তবে প্রয়োজন হতে পারে। পরপর ভেবে দেখো, কোল্ড কোবরা রিভলভারটা 5-6 ঘন্টা আগে সম্ভবত ছিল মোস্তাক আহমেদের হেফাজতে। লোকটা ক্রিমিনাল টাইপ, তার 3-4টে ছদ্মনাম আমরা ইতিমধ্যেই পেয়েছি। গয়না চুরির ব্যাপারে তার একটা বড় ভূমিকা থাকার সম্ভাবনা না থাকলে ওই কোল্ড কোবরার রিভলভারটা তার হাতে যেতে পারে না। লোকটা জানে ওই রিভলভারটার ব্ল্যাক মার্কেটের দাম কমপক্ষে 15-20 হাজার টাকা। সে কেন ওটা বেমক্কা রুবির গাড়িতে ফেলে রেখে যাবে? একটাই সম্ভাব্য উত্তর, নিশ্চিতভাবে সে ওই রিভলভারে কাউকে খুন করেছে, আর অপরাধটা এখন রুবির ঘাড়ে চাপাতে চাইছে। খুনের জন্য একটা আসামিকে তো পুলিশের সামনে তুলে ধরতে হবে নাকি? যে মেয়েটা 8,000 টাকা খেসারত চাইছে তাকে তুলে ধরাই সবচেয়ে ভালো। রুবি নিজেই স্বীকার করেছে যে সে রিভলভারটা ফায়ার করেছে বাইপাসের রাস্তায়, কিন্তু একবার না দুবার। তার প্রমাণ কি? আহমেদ যাকে হত্যা করেছে তার সব ব্যবচ্ছেদ করে যদি প্রমাণিত হয় যে গুলিটা এই রিভলভার থেকে নিক্ষিপ্ত, তাহলে হত্যাপরাধ সুনির্দিষ্টভাবে রুবির ঘাড়েই এসে পড়ে। হয়তো আহমেদ রিভলভারটা ওর গাড়িতে ফেলে দিয়ে ঘাপটি মেরে অপেক্ষা করছিল। সে আন্দাজ করেছিল যে রুবি আমাকে ফোন করবে এবং আমি যে তাকে রিভলভারটা নিয়ে সোজা আমার বাড়িতে চলে আসতে বলবো, এটাও হয়তো সে সহজেই আন্দাজ করেছে। তার বাকি কাজ হলো ভয় দেখিয়ে রিভলভার থেকে তাকে গুলিটা ছুঁড়তে বাধ্য করা। আপনার চশমা মোছার কিউটার দরকার হবে না, আমি এখনই অভিপূর্বক নিধাতু অয়ের অতি নিকটে পৌঁছে গেছি।
বলেন তো এখনই ফেন্ট হয়ে পড়ে যাই। বিশু এই সময় এসে জানালো একটা পুলিশের জিপ এসেছে। ওসি ওই সময় থানায় ছিলেন, নিজেই এসেছেন। সন্ধ্যার পর ইস্টার্ন বাইপাস রাস্তাটা বিপজ্জনক। রাস্তাটা এখনো তৈরি হচ্ছে, শেষ হয়নি। ইদানিং সন্ধ্যার পর কিছু বিপজ্জনক হয়ে পড়ে বটে, গাড়ি যাতায়াত কমে যায়। ওই এলাকার কিছু সমাজ বিরোধী দল বেঁধে কয়েকবার লুটপাটও করেছে। এছাড়া একজন যৌন রোগাক্রান্ত সেক্সুয়াল ম্যানিয়াক গাড়িতে একা মহিলা যাত্রী দেখলেই ঝাঁপিয়ে পড়ে। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। রুবি দেবী, আপনি রিভলভারটা কোথায় পেলেন? ও রাস্তাটা তো সন্ধ্যের পর বিপজ্জনক হয়ে যায়, তাই আমি ওকে বলেছিলাম রিভলভারটা সঙ্গে নিয়ে আসতে। সে তো উৎকৃষ্ট পরামর্শই দিয়েছিলেন, তা নয়। আমি জানতে চাইছি রিভলভারটা কার, লাইসেন্সটা কার নামে? লুক হিয়ার অফিসার, রুবি রায় আমার ক্লায়েন্ট। আমার নির্দেশে সে সশস্ত্র আসছিল, একথা আমি আগেই বলেছি। আপনি যদি তাতে সন্তুষ্ট না হয়ে আক্রমণকারীকে ছেড়ে আক্রান্ত ব্যক্তিকেই ফাঁদে ফেলায় উৎসাহী হয়ে পড়েন, তাহলে এই রিপোর্টটা বাতিল বলে ধরে নিন। আমার মক্কেলকে কেউ আক্রমণ করেনি, সে নিরাপদে ইস্টার্ন বাইপাস দিয়ে আসতে সক্ষম হয়েছে। হলো? আপনি আমার কথাটা বুঝতে পারছেন না স্যার। না বোঝার কি আছে? আপনার পরবর্তী প্রশ্ন তো এই যে রিভলভারটার মালিক পিকে বাসু হতে পারেন, কিন্তু আপনার কি ক্যারিয়ার লাইসেন্স ছিল? ঠিক আছে ঠিক আছে, রিভলভারের প্রসঙ্গ থাক, কিন্তু আপনি নিশ্চিত যে আপনার ছোড়া গুলিতে পশ্চাৎধাবনকারী আহত হয়নি? এ কথার জবাব ও কেন দেবে? কেমন করে দেবে? ও তো বলছে যে লোকটাকে ভয় দেখাতে শূন্যে গুলি ছুঁড়েছিল, তার বেশি ও কিছু জানে না। আপনার সন্দেহ থাকলে আপনি ডিসি ট্রাফিককে এখনই ফোন করে বলুন না ইস্টার্ন বাইপাসে তদন্ত করে দেখতে। ঠিক আছে স্যার, ঠিক আছে, তাই হবে। আমরা তাহলে উঠি। স্থানীয় পুলিশের তদন্ত আধ ঘন্টার মধ্যেই শেষ হলো। কৌশিক, তুমি আলিপুরে জনার্দন গাইকোয়াড়ের প্যালেসে একটা ফোন করো তো। বড় লোকের ব্যাপার, হয়তো কোনো বাটলার বা হাউসমেট ধরবে। তাকে বলবে বোম্বাইয়ের ফিল্ম আর্টিস্ট পুষ্পা দেবীকে তুমি খুঁজছো। ন্যাচারালি ও পক্ষ তখন তোমার পরিচয় জানতে চাইবে। তখন তুমি বলবে তুমি সুপারফাস্ট কুরিয়ার সার্ভিসের অফিস থেকে বলছো। তোমাদের একটি স্বঘোষিত রেকর্ড আছে, ভারতের 4টি প্রধান শহর, ওই যে 4টি শহরের তাপমাত্রা প্রতিদিন টিভিতে দেখানো হয় তার ভেতরে চিঠি বিলি করতে ম্যাক্সিমাম 36 ঘন্টা লাগে। পুষ্পা দেবীর নামে একটা আর্জেন্ট চিঠি আছে, বোম্বাইয়ের এনএফডিসির চিঠি। কিন্তু হোটেল তাজ বেঙ্গলে গিয়ে তুমি... বাকিটা বুঝেছি, পুষ্পা লাইনে এলে কি বলতে হবে সেটা বলুন। আগে না, বোঝনি। পুষ্পা বাড়িতে নাও থাকতে পারে। তোমাকে জেনে নিতে হবে আজ রাত 12টার আগে পুষ্পাকে পার্সোনালি কোথায় কখন পাওয়া যাবে। কৌশিক 5 মিনিটের ভেতরই এসে খবর দিল যে পুষ্পা গায়কোয়াড় প্যালেসেই আছে, আজ রাত্রে আর বের হবে না। বস্তুত সেই এনএফডিসির চিঠিখানার জন্য অধীরভাবে অপেক্ষা করছে। জানি, সেজন্যই এনএফডিসি বলেছি। সুপারফাস্ট কুরিয়ারে এনএফডিসির চিঠি ও ডিনারের নিমন্ত্রণ থাকলেও ক্যান্সেল করে আমাদের জন্য অপেক্ষা করত। তুমি বরং গাড়িটা বের করো। আলিপুর রোডে গায়কোয়াড় প্যালেস অনেকটা জমি নিয়ে। দুজনে মার্বেল সোপান বেয়ে উঠে এসে সদর দরজায় কলিং বেল বাজালেন। দ্বার খুলে যে লোকটি অভিবাদন করল সে সম্ভবত গায়কোয়াড়ের বাটলার, অথচ কৌশিককে প্রথমবার যে আপ্যায়ন করে বসিয়েছিল সে লোকটা নয়। সুপারফাস্ট কুরিয়ার মিস পুষ্পা আছেন? শি ইজ এক্সপেক্টিং ইউ স্যার। আসুন, ওকে ডেকে দিচ্ছি। ডাকতে হলো না, ডোরবেলের শব্দ পুষ্পাও নিশ্চয়ই শুনেছে। এনএফটিসি থেকে কি প্রস্তাব এসেছে জানতে সেও নিশ্চয়ই খুবই আগ্রহী। পুষ্পা নিজে থেকেই এগিয়ে এলো ওপাশের ঘর থেকে, কিন্তু বাসু সাহেবকে দেখে চমকে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, ও আপনি? আমি ভেবেছিলাম নিতান্ত প্রয়োজনে অ্যাপয়েন্টমেন্ট না করেই চলে আসতে বাধ্য হয়েছি মিস পুষ্পা, তবে বেশিক্ষণ সময় আমি নেব না। তাহলে এসে বসুন। ইনি আমার সহকারী কৌশিক মিত্র। নমস্কার। ওরা নমস্কার বিনিময় করল, তিনজনেই বসল। এবার বলুন। বেলুড়ের কাছে আপনাদের ডিকির ভেতরের সুটকেস থেকে যেসব জিনিসপত্র চুরি যায় তার ভেতর ওই মিস্টার গায়কোয়াড়ের দেওয়া কোল্ড কোবরা রিভলভারটা যে ছিল না তা আমি জানতে পেরেছিলাম মিসেস প্রমীলা পাণ্ডের কাছে।
তিনিই বলেছিলেন যেহেতু রিভলভারটা লুকোনো ছিল ওই সুটকেসের একটা ফলস বটমে, তাই চোরের নজর পড়েনি। কিন্তু তারপর সেই রিভলভারটা কি বর্তমানে আপনার কাছে আছে, নাকি আপনি সেটা মিস্টার গায়কোয়াড়কে ফেরত দিয়েছেন? হঠাৎ এ কথা জানতে চাইছেন কেন? আপনারই স্বার্থে। ঠিক ওই রকম একটি কোল্ড কোবরায় আজ একটি লোক খুন হয়েছে। আমি নিশ্চিন্ত হতে চাই সেটা আপনার রিভলভারে নয়। না, আমার রিভলভারটা যথাস্থানে নিরাপদেই আছে, আপনি ব্যস্ত হবেন না। আপনি কাইন্ডলি একবার সচক্ষে দেখে এসে আমাকে নিশ্চিন্ত করবেন। বাট ভাই, আপনি এতটা উতলা হচ্ছেন কেন? বাসু সাহেব পকেট থেকে রুবির কাছে পাওয়া রিভলভারটা বের করে দেখালেন। আমি জানতে চাই এই মার্ডার ওয়েপনটা আপনার সেই যন্ত্রটা নয়। প্লিজ গো অ্যান্ড চেক। এবার পুষ্পা উঠে দাঁড়ালো। সে যে খুব একটা ঘাবড়ায়নি তার প্রমাণ দিতে ধীরে সুস্থে চলে গেল পাশের ঘরে। ফিরে এলো 1 মিনিটের মধ্যেই। না স্যার, ওটা আমার নয়, আমারটা চুরি যায়নি, যথাস্থানেই আছে। থ্যাংক ইউ। বুক থেকে একটা পাষাণ ভার নেমে গেল। ঠিক তখনই বাইরের দরজায় কে যেন কলিং বেল বাজালো। বাটলার দরজা খুলে দিল। ভেতরে ঢুকলেন গৃহস্বামী স্বয়ং। কিন্তু দোরগোড়াতেই থমকে গেলেন বাসু সাহেবকে দেখে। কৌশিকের দিকেও একবার দৃকপাত করলেন, কিন্তু তাকে যে চিনতে পেরেছেন এমন ভাব দেখালেন না। বাটলার তাঁর গা থেকে ভিজে ওভারকোটটা খুলে নিয়ে চলে গেল। এখনো বৃষ্টি পড়ছে। শুভ সন্ধ্যা। সেদিন আপনি কি যেন একটা কথা বলছিলেন, মনে পড়েছে, আনঅ্যাপয়েন্টেড ইন্ট্রুশন, তাই না? আমার মনে হলো আই থিঙ্ক সেদিনের ব্যাপারটা আপনি ঠিক হৃদয়ঙ্গম করতে পারেননি, তাই একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিতে নিজেই চলে এলাম আর কি। উনি আমারই স্বার্থে এসেছেন জন। মানে? উনি জানতে এসেছেন যে আমার রিভলভারটা আমার এখতিয়ারে আছে কিনা। তোমার আবার রিভলভার আছে নাকি? হ্যাঁ, মানে আমি বলছি, ওরা 2 বান্ধবী যখন এবার গোয়ালিয়র থেকে কলকাতা আসেন তখন আপনি যে কোল্ড কোবরাটা মিস পুষ্পাকে আত্মরক্ষার্থে দিয়েছিলেন উনি সেটার কথাই বলছেন। উনি এইমাত্র ঘরে গিয়ে দেখে এলেন সেটা যথাস্থানেই আছে। আপনি এত কথা জানলেন কি করে? এই রিভলভারটার লাইসেন্সি কে সেটা জানতে ডিসি আর্মস অ্যাক্টের দপ্তরে যেতে হলো। দেখলাম আপনার রিভলভার ডালহৌসি স্কোয়ারের সিসি বিশ্বাসের দোকান থেকে লাস্ট ইয়ার কিনেছেন। কিন্তু একটা তো নয়, আপনি জোড়া কোল্ড কোবরা কিনেছিলেন। পরে শুনলাম একটি আপনি নিজের কাছে রাখেন এবং আরেকটি মিস পুষ্পার নামে লাইসেন্স করিয়ে নেন। এত লোক থাকতে মিস পুষ্পার নামে লাইসেন্স করিয়ে নিয়েছিলাম, এ কথা আপনি কোথায় শুনলেন? শুনিনি, আন্দাজ করেছি। না হলে সেটা পুষ্পা দেবীর ড্রয়ারে থাকছে কি করে? তোমার রিভলভারটা তোমার ড্রয়ারে আছে? আর ইউ শিওর হানি? কি আশ্চর্য, এইমাত্র তাই তো দেখে এলাম। দেখে এসে মিস্টার বাসুকে জানালাম। যন্ত্রটা দেখি মিস্টার বাসু। বাসু পকেট থেকে পুনরায় কোল্ড কোবরার রিভলভারটা বের করলেন। লোক 2টো বুলেট ছোঁড়া হয়েছে, বাকি 4টে ইন্ট্যাক্ট। ফর ইউর ইনফরমেশন, ঘন্টা 4 আগে এটা থেকে যে 2টো গুলি ছোঁড়া হয়েছে তার একটায় এক হতভাগ্য। দেখি কি জনার্দন যেন সাধারণ ভদ্রতার কথাও ভুলে গেল। ঝুঁকে পড়ল সামনের দিকে। যন্ত্রটা প্রায় কেড়ে নিল বাসু সাহেবের হাত থেকে এবং পর মুহূর্তেই উঠে দাঁড়ালো। তাহলে কি আমারটা চুরি গেছে? মাই গড, আই মাস্ট ভেরিফাই। কেউ কিছু বলার আগেই রিভলভার হাতে নিয়েই সে সদর দরজা খুলে ঝড়ের বেগে বাইরে চলে গেল। ও ভয়ানক ইমোশনাল। যেই মনে হয়েছে যে এটা ওরটা হলেও হতে পারে। আসলে ও নিজেরটা গাড়ির গ্লাভ কম্পার্টমেন্টে রাখে তো, যখন গাড়ি নিয়ে কোথাও যায়। আচ্ছা, 2টো গুলি ছোড়া হয়েছে বলছিলেন না? কেউ কি মারা গেছে? আমার তো তাই আশঙ্কা। আজই বিকেল 4টে নাগাদ। লোকটাকে তা এখনো জানা যায়নি। আপনি সর্বদাই রহস্যময়। সেটাই স্বাভাবিক, রহস্য নিয়েই আমার কারবার। ঠিক তখনই বাইরের দরজা খুলে হুড়মুড়িয়ে ফিরে এলেন জনার্দন গায়কোয়াড়। যা আশঙ্কা করেছিলাম তাই, আমার গ্লাভ কম্পার্টমেন্টটা ফাঁকা, অর্থাৎ কেউ চুরি করেছে। আমাকে এখনই থানায় একটা ফোন করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, আর ওই সঙ্গে লালবাজারে ওসি আর্মস অ্যাক্টকেও। বাই দ্য ওয়ে, এটা আপনার এখতিয়ারে এলো কিভাবে? খুনটা করার পর খুনি রিভলভারটা আমার এক ক্লায়েন্টের গাড়ির ভেতরে ফেলে গেছে। আমি যখন দেখলাম 2টি গুলি ছোড়া হয়েছে তখনই তৎপর হলাম।
খোঁজ নিয়ে জানলাম আপনি নিজেই 2টি কোল্ড কোবরা কিনেছেন এবং একটি মিস পুষ্পাকে প্রেজেন্ট করেছেন। তাই কালবিলম্ব না করে আপনাদের স্বার্থেই আমাকে ছুটে আসতে হয়েছে। Now I beg to apologize for the unappointed intrusion. প্লিজ এক্সকিউজ মি, আমি আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আমাদের অশেষ উপকার করলেন। বাইরে বেরিয়ে এসে ড্রাইভারের পাশের সিটে বসলেন বাসু সাহেব। এতক্ষণে পাইপ ধরালেন। গায়কোয়াড় প্যালেসে ঢোকার পর থেকে কৌশিক একটা কথাও বলেনি। গেটের বাইরে বেরিয়ে এসে বলল, এটা কি হলো মামু? কোনটা ভাগ্নে? ওর গাড়ির গ্লাভ কম্পার্টমেন্ট থেকে ওর নিজের রিভলভারটা চুরি গেছে কিনা সেটা সমঝে নিতে লোকটা কি কাণ্ডটা করলো। আপনার হাত থেকে আপনার রিভলভার ওভাবে ছিনিয়ে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল কেন? কি উদ্দেশ্য ছিল কি লোকটার? একটাই সম্ভাব্য উত্তর, রিভলভারটা বদলে দিতে। তার মানে আপনি জেনে বুঝে এভিডেন্স ট্যাম্পার হতে দিলেন? কিসের এভিডেন্স? খুনের। যে খুনের অপরাধে রাত পোহালে রুবি রায় গ্রেফতার হতে চলেছে। আমি তো জানি না কেউ খুন হয়েছে, আর আইনত আমি এটাও জানি না যে জনার্দন রিভলভারটা বদলে নিয়েছে। জানেন, আলবাত জানেন। আমি বাজি রেখে বলতে পারি আপনার পকেটে যে রিভলভারটা এখন আছে তার নম্বর হয় 17473 অথবা 17475। তোমার বুদ্ধি তো দিনে দিনে খুলে যাচ্ছে হে, দারুণ ডিডাক্ট করেছো। পরদিন সকালে প্রাতভ্রমণ সেরে ফিরে এসে বাড়িতে ঢুকতে গিয়ে বাসু সাহেব দেখলেন দোরগোড়ায় একটা পুলিশের জিপ। বারান্দায় বেতের চেয়ার পেতে কৌশিক আর সতীশ বর্মন কথা বলছে। সতীশ হোমিসাইডের ইন্সপেক্টর, বহুদিনের চেনা। বাসু সাহেব বললেন, আরে বর্মন সাহেব যে, এত সকালে কি মনে করে? আপনি তো ভালোই জানেন স্যার, আপনার মক্কেলকে অ্যারেস্ট করতে মিস্টার কৌশিক মিত্র ভেতরে খবর দিয়ে এসেছেন, তিনি তৈরি হচ্ছেন। চার্জটা কি? যেন আপনার অজানা ফার্স্ট ডিগ্রি মার্ডার। মার্ডার? খুনটা হলো কে? যেন আপনার মক্কেল আপনাকে বলেনি? কখন? কাল সন্ধ্যায়। যে লোকটা আপনারই মক্কেলের এফআইআর মোতাবেক 4 বছর আগে ওর 6000 টাকা নিয়ে বোম্বাই ভেগে গিয়েছিল, জীবন মল্লিক ওরফে ঝানু মল্লিক ওরফে মোস্তাক আহমেদ। বাসু সাহেবের মুখের ভাবের বিশেষ কোনো পরিবর্তন হলো না, কিন্তু কৌশিক বুঝতে পারে তিনি কি পরিমাণ বিস্মিত হয়েছেন, কারণ সে নিজেও তা হয়েছে। ওদের জ্ঞানমতে কোল্ট কোবরার রিভলভারটা বেলা 1টার সময়ও ছিল জীবন ব্রহ্মচারীর কাছে, যে জীবন রতন প্রমিলাকে সিকিউরিটি হিসেবে জমা দিয়ে গিয়েছিল পুষ্পা আর আহমেদের শরিয়াতি শাদির অরিজিনাল ডকুমেন্ট, যার জেরক্স কপি ইতিপূর্বেই কৌশিক পেয়েছে। এতক্ষণ বাসু সাহেব আর কৌশিক এই থিওরি অনুযায়ী অগ্রসর হচ্ছিল যে খুনটা করেছে আহমেদ এবং রুবিকে 8000 টাকা থেকে বঞ্চিত করতে তারই ঘাড়ে অপরাধটা চাপাতে চাইছে। কিন্তু সতীশ বর্মনের স্টেটমেন্ট মোতাবেক সেই গোটা থিওরিটাই তো ধসে গেল। কৌশিক মনে মনে ভাবছে, এ কথা আগে জানলে বাসু সাহেব কিছুতেই জনার্দন গায়কোয়াড়কে ওই দুর্লভ সুযোগটা দিতেন না রিভলভারটা বদলে ফেলার। একটু পরে ভেতর থেকে রুবি বেরিয়ে এলো, নির্বিকার। হাজতবাসের অভিজ্ঞতা আমার আছে, ব্যস্ত হবেন না। বাড়ির চাবিটা মামিমাকে দিয়ে এসেছি। আর কৌশিকদা, আপনার একটা কাজ আছে। মল্লিকাদিরা উঠেছে দীঘার ব্লু ভিউ হোটেলে, ওখানে একটা ট্রাঙ্ক কল করে জানিয়ে দেবেন আমি পুনর্মূষিক হয়েছি। চলি মামু, আমি তৈরি, চলুন। বসুন। মিস রায় যে রিভলভারটা কাল রাত্রে আপনাকে হ্যান্ডওভার করেছিলেন সেটা কোথায়? আমার পকেটে। কেন? ওটা মার্ডার ওয়েপেন জেনেও আপনি সেটা থানার ওসিকে হ্যান্ডওভার করেননি? কি পাগলের মতো বকছো বর্মন? রাত 8টায় না ওসি না আমি কেউই তো জানতাম না যে একটা লোক খুন হয়েছে, অথবা ওটা মার্ডার ওয়েপন হলেও হতে পারে। কিন্তু ওটা আপনার নয়, ওর লাইসেন্স আপনার নামে নয়, তাহলে ওটা আপনার হেফাজতে সারা রাত রইল কি করে? দেখো বর্মন, রিভলভারটা আমার এখতিয়ারে আসা মাত্র আমি লোকাল থানায় জানিয়েছি। ওসি স্বয়ং এনকোয়ারি করে গেছেন, রিভলভারটা স্বচক্ষে দেখেছেন। তিনি একবারও বলেননি যে ওটা তিনি নিজের হেফাজতে রাখতে চান, ফলে ওটা আমার কাছে আছে।
এতে হয়েছেটা কি? আপনি এমনভাবে কথা বলেছিলেন যে থানার ওসি ধরে নিয়েছিল ওটা আপনার নামেই লাইসেন্স নেওয়া। সে কি ধারণা করেছিল তা আমি কেমন করে জানবো? আমি সে কথা বলিও নি, আর সে আমাকে ও প্রশ্ন জিজ্ঞেসও করেনি। সে জিজ্ঞেস করুক বা না করুক, আপনি তো জানতেন ওটা এভিডেন্স। কিসের এভিডেন্স? মার্ডারের? আবার তুমি পাগলের মতো কথা বলছো বর্মন। মার্ডার যে একটা হয়েছে তা তো তোমার কাছে আমি জেনেছি এই মাত্র আজ সকালে। কাল তো আমি তা জানতামই না। ডেফিনেটলি না জানুন, আন্দাজ ঠিকই করেছিলেন। আপনার উচিত ছিল রিভলভারটা থানার অফিসারের কাছে সারেন্ডার করা, বিশেষ করে আপনি যখন ওটার লাইসেন্স হোল্ডার নন। তুমি প্লিজ আমার ধৈর্যচ্যুতি ঘটিও না বর্মন। আমার কি করা উচিত কি উচিত নয় তা আমি তোমার কাছে শুনতে চাই না। ক্লায়েন্টের কাছ থেকে রিভলভারটা হস্তগত হওয়া মাত্র আমি থানায় ফোন করে জানিয়েছি। কোনো পুলিশ অফিসার সেটা আমার কাছে চায়নি, তাই ওটা আমার কাছে সেফ কাস্টাডিতে রয়েছে। তা আপনি পারেন না আনলাইসেন্স রিভলভার নিজ দায়িত্বে রাখতে। এটা আইনত অপরাধ। তুমি তাই মনে করো নাকি? তাহলে এখানে আর সময় নষ্ট না করে আদালতে গিয়ে আমার নামে মামলা দায়ের করো। যা জবাব দেবার আমি সেখানেই দেবো। না, তা দরকার নেই। এই তো এখন আমি জানাচ্ছি যে কাল সন্ধ্যায় মোস্তাক আহমেদ এই রিভলভারে গুলিতে হত হয়েছে বলে পুলিশ আশঙ্কা করছে। ওটা একটা মেজর এভিডেন্স। আপনি কি ওটা আমাকে হস্তান্তর করবেন? নিশ্চয়ই, যদি তুমি আমাকে একটা রসিদ দাও। রিভলভারের নম্বর এই দেখো, 17475 LW। 2টো ডিসচার্জড বুলেট আছে এতে, আর 4টে লাইভ ইন্ট্যাক্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। চিফ মেট্রোপলিটন বিনয় বসাকের আদালতে সেদিন দর্শক সমাগম অপ্রত্যাশিত। সচরাচর আদালতে এত লোক সমাগম হয় না। এক্ষেত্রে হয়েছে একটি বিশেষ হেতুতে। সংবাদপত্রে ওই হত্যা মামলা নিয়ে দু জাতের রিপোর্টিং হয়েছে। একজন সাংবাদিকের মতে জনশ্রুতি এই যে আসামি ছিল মৃত ব্যক্তির পেহলা পেয়ার। তখন লোকটার নাম ছিল ঝানু মল্লিক। আসামির সর্বস্ব অপহরণ করে ঝানু আত্মগোপন করে এবং দীর্ঘদিন পর বঞ্চিতা মেয়েটি এইভাবে প্রতিশোধ নিতে সমর্থ হয়েছে। অপর সাংবাদিকের মতে অপরাধের মূল হেতু আরও গভীর। মৃত ব্যক্তি জনৈকা বিখ্যাত বোম্বাই মার্কা চিত্রতারকার প্রথম পক্ষের স্বামী। চিত্রতারকা এখন এক ধনকুবেরকে বিবাহ করতে চলেছেন, তাই প্রফেশনাল খুনিকে দিয়ে পথের কাঁটা সরানো হয়েছে মাত্র। নামোল্লেখ না করেও সাংবাদিক চাতুর্যের সঙ্গে বোম্বাই মার্কা চিত্রতারকাকে চিহ্নিত করেছেন, এবং এই কারণেই আদালতে এত লোক সমাগম। এটাই দিনের প্রথম মামলা। ম্যাজিস্ট্রেট তার সম্মুখে রাখা ফাইলটি পড়ে দেখলেন। স্টেট ভার্সেস মিস রুবি রায়। বাদীপক্ষে আছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিরঞ্জন মাইতি এবং তাঁর সহকারী অ্যাডভোকেট অতুল দাস। আর প্রতিবাদী পক্ষে পিকে বাসু বারাট ল এবং তাঁর জুনিয়র অ্যাডভোকেট প্রসেনজিৎ দত্তগুপ্ত। নিরঞ্জন মাইতি বললেন, রেডি ফর দ্য প্রসিকিউশন, রেডি ফর দ্য ডিফেন্স। বাদীপক্ষ তার প্রথম সাক্ষীকে ডাকতে পারেন। ইফ দ্য কোর্ট প্লিজ। প্রথম সাক্ষীকে আহ্বানের আগে আমি একটি প্রারম্ভিক ভাষণ দিতে চাই। প্রাথমিক শুনানিতে এ জাতের প্রারম্ভিক ভাষণের রেওয়াজ নেই। কেসটিতে যে জটিল অপরাধ সংগঠিত হয়েছে এটা হয়তো প্রমাণের অপেক্ষা রাখে না, কিন্তু আসামিকে কেন সেই অপরাধের সাথে জড়িত করা হচ্ছে সেই যুক্তির চুম্বকসার আগে ভাগে দাখিল করলে মামলাটা সহজবোধ্য হবে, ইওর অনার। অল রাইট, আপনি একটি অতি সংক্ষিপ্ত ভাষণ দিতে পারেন। থ্যাঙ্কস ইওর অনার। বাদীপক্ষ আশা রাখে প্রমাণ করবেন যে মৃত মোস্তাক আহমেদকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে মাত্র 1 বিঘত দূরত্ব থেকে। মোস্তাক নিষ্কলঙ্ক চরিত্রের লোক ছিল এ দাবি কেউই করছে না, কিন্তু তাই বলে এইভাবে মর্মান্তিক মৃত্যুও তার পাওনা নয়। আমরা আশা রাখি প্রমাণ করব যে পূর্ব প্রতিশ্রুতি মতো মোস্তাক আসামির সল্টলেকের বাসায় আসে রবিবার 31শে মে বেলা 4টে। সে এসেছিল আসামির পাওনা মোট 8,000 টাকা মিটিয়ে দিতে। ঘটনাচক্রে আসামি বাড়িতে সম্পূর্ণ একা ছিল এবং তার একটি অস্টিন গাড়িও আছে। আহমদ যখন ব্যাগ খুলে আসামিকে তার পাওনা 8,000 টাকা গুনে দেয়, তখন আসামি দেখতে পায় যে ব্যাগে আরও 10-12 হাজার টাকা রয়েছে। তখনই সে হত্যার সিদ্ধান্তটা নেয়। কি উদ্দেশ্যে জানা যায় না, ঠিক কোথায় যাচ্ছিল তাও নয়, কিন্তু আমরা আশা রাখি প্রমাণ করব ওরা দুজন ইস্টার্ন বাইপাস ধরে দক্ষিণ দিকে আসতে থাকে। ওরা আসছিল মারুতি সুজুকি গাড়িতে। তখন বৃষ্টি পড়ছিল, রাস্তায় যানবাহনও ছিল না।
একটি বড় কালভার্টের কাছে আহমেদ গাড়ি থামাতে বাধ্য হয় ডাইভারশনের রাস্তাটা ঠিকমতো চিনে নিতে। ঠিক তখনই আসামি রুবি রায় তার ভ্যানিটি ব্যাগ খুলে বার করে একটা চোরাই কোল্ড কোবরা রিভলভার। মাত্র 1 বিঘত দূরত্ব থেকে আহমেদকে গুলি করে হত্যা করে। ওর ব্যাগ থেকে বাকি টাকা বার করে গাড়িটাকে কালভার্টের খাদের দিকে ঠেলে দেয়। ডাইভারশন রোডের বিপরীত দিকে থাকায় তা নজরের বাইরে পড়ে থাকে। এরপর সল্টলেকের দিকে আসা কোনো গাড়িতে চেপে কিছুটা হেঁটে কিছুটা হিক হাইক করে সে সল্টলেকে ফিরে আসে টাকাটা লুকিয়ে ফেলতে। তখন আন্দাজ 5:30। আসামি এই সময় সহযোগী বিবাদী পক্ষের অ্যাটর্নি PK বাসুকে একটি টেলিফোন করে, জানায় যে সে একটি রিভলভার কুড়িয়ে পেয়েছে। বাসু সাহেব তাকে তৎক্ষণাৎ নিউ আলিপুরে চলে আসতে বলেন, ওই তথাকথিত কুড়িয়ে পাওয়া রিভলভারটি সহ। আসামি মিস রায় সেই আদেশ যথারীতি পালন করে, কিন্তু টাকাটা গোপন করতে তার যথেষ্ট সময় লেগে যায়। সে নির্ভয়ে তার অস্টিন গাড়িতে ওই জনমানবহীন ইস্টার্ন বাইপাস ধরেই যায়, কারণ তার হেফাজতে ছিল একটা লোডেড রিভলভার। কোনো নির্জন স্থানে সে দ্বিতীয় একটি গুলি ছোড়ে এবং টেলিফোন করার 2-3 ঘন্টা পরে নিউ আলিপুরে এসে পৌঁছায়। আমাদের অনুরোধ, মাননীয় বিচারপতি এই জঘন্য অপরাধের জন্য আসামিকে কঠিনতম শাস্তি প্রদান করবেন। আপনারা কোনো প্রারম্ভিক ভাষণ দিতে চান? নো ইওর অনার, থ্যাংক ইউ। বাদীপক্ষ তাদের প্রথম সাক্ষীকে ডাকতে পারেন। প্রসিকিউশনের তরফে প্রথম সাক্ষী অটোপসি সার্জন ডক্টর অতুল কৃষ্ণ সান্যাল। তিনি তার সাক্ষ্যে জানালেন যে মোস্তাক আহমেদের মৃত্যু হয়েছে রবিবার 31শে মে বিকেল 3টে থেকে 6টার মধ্যে। মৃত্যুর হেতু একটি .38 ক্যালিবারের বুলেট, যা তার মাথার অক্সিপিটাল অস্থির বাম অংশ দিয়ে করোটিতে প্রবেশ করে এবং পেরিটাল অস্থির ডান দিকে গিয়ে আঘাত করে। ডক্টর সান্যাল একটি মনুষ্য করোটির বড় ছবি টাঙিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিলেন। অনুমান করা শক্ত নয় যে মৃত ব্যক্তির অগোচরে কেউ রিভলভারটা তার মাথার পেছন দিকে এনে গুলি করে। হত্যাকারী ড্রাইভারের বাঁ দিকে বসেছিল এবং সে ডান হাতে রিভলভারটা চালকের মাথার পেছনে নিয়ে এসে ট্রিগার টেনে দেয়। যে গাড়িতে মৃতদেহ পাওয়া গেছে তার রাইট হ্যান্ড ড্রাইভ বলেই সাক্ষী এই জাতীয় অনুমান করছেন। মৃত্যু তৎক্ষণাৎ হয়েছিল। রিভলভারটি সাক্ষীর মতে মৃত ব্যক্তির মাথার মাত্র 6 ইঞ্চি দূরে ছিল। প্রবেশপথে পোড়া বারুদের চিহ্ন থেকে ব্যালিস্টিক এক্সপার্টের সঙ্গে যৌথভাবে এই তাঁর সিদ্ধান্ত। মাইতির প্রশ্নের উত্তরে সাক্ষী আরও জানালেন যে ফেটাল বুলেটটি অর্থাৎ সীসার গোলকটি তিনি মৃতদেহের খুলিতে পেয়েছেন। সেটা বের করে তিনি ব্যালিস্টিক এক্সপার্টকে দিয়েছেন। প্রত্যাশিতভাবেই এরপর ব্যালিস্টিক এক্সপার্টের সাক্ষ্য দেবার কথা, কিন্তু মাইতি তাকে না ডেকে বিভিন্ন সাক্ষীর মাধ্যমে তার থিওরি প্রতিষ্ঠা করতে থাকেন। ওসি সে রাত্রের অভিজ্ঞতার কথা সবিস্তারে বর্ণনা করলেন। তিনি স্বীকার করলেন বাসু সাহেবের সঙ্গে কথোপকথনের সময় তাঁর ভ্রান্ত ধারণা হয়েছিল যে অস্ত্রটি বাসু সাহেবের, তাই তিনি নম্বরটি টুকে রাখেননি। এবং আরও বললেন, থানায় ফিরে গিয়ে তিনি ডিসি ট্রাফিকের অফিসে ফোন করে ঘটনাটা জানিয়ে দেন। তারপর ট্রাফিকের এক ইন্সপেক্টর জানালেন রাত 10টায় তিনি মারুতি গাড়ি এবং মৃতদেহটি আবিষ্কার করেন এবং তৎক্ষণাৎ তিনি খবর দেন হোমিসাইডকে। হোমিসাইডের ইন্সপেক্টর সতীশ বর্মন মৃতদেহ দেখতে আসেন। ফটো তোলা মৃতদেহ এবং ভাঙা গাড়ির অপসারণ করতে করতে রাত ভোর হয়ে আসে। কৌশিক লক্ষ্য করে দেখে বাসু সাহেব এদের কাউকেই কোনো জেরা করলেন না। প্রসেনজিৎকে বললেন জেরা করতে। কারণটাও সে বুঝতে পারে। বাসু সাহেবের আস্তিনের তলায় লুকোনো আছে রঙের টেক্কাখানা, ব্যালিস্টিক এক্সপার্টের সাক্ষ্য। তাকে জেরা করে উনি প্রমাণ করবেন যে মৃতদেহের ভেতরে যে সীসার গোলকটি পাওয়া গেছে তা 17475 LW পিস্তল থেকে নিক্ষিপ্ত নয়, ফলে রুবি রায় নির্দোষ। মাইতির পরবর্তী সাক্ষী জনার্দন গায়কোয়াড়। মাইতি প্রশ্নোত্তরের মাধ্যমে তার পরিচয় প্রতিষ্ঠা করলেন। তারপর পিপলস এক্সিবিট নাম্বার A অর্থাৎ 17475 LW নম্বরের কোল্ড রিভলভারটি দেখে জানতে চাইলেন সেটির লাইসেন্স হোল্ডার তিনি কিনা। জনার্দন স্বীকার করলেন, জানালেন যে তাঁর গাড়ির সামনের দিকের গ্লাভ কম্পার্টমেন্ট থেকে সেটা চুরি হয়ে যায়। ঠিক কবে তা তিনি বলতে পারছেন না, তবে মে মাসের 27 তারিখের আগে নয়। প্রতিবাদী পক্ষের অ্যাটর্নি যখন তার বাড়িতে গিয়ে ওই রিভলভারটি দেখান
তখন তার সন্দেহ হয় যে তার গাড়ির ড্যাশবোর্ড থেকে তার রিভলভারটি হয়তো চুরি গেছে। তিনি বাড়ির বাইরে এসে নিজের গাড়ির ড্যাশবোর্ড খুঁজে দেখেন এবং অবহিত হন যে তার রিভলভারটি সত্যি সত্যিই চুরি গেছে। ফলস্বরূপ তিনি তৎক্ষণাৎ থানায় সে খবর জানান। মাইতির জেরা শেষ। বললেন, ইয়োর উইটনেস প্লিজ। অর্থাৎ এবার আপনি যেটা করুন। বাসু এবারেও প্রসেনজিৎকে ইঙ্গিত করলেন। প্রসেনজিতের জেরায় গায়কোয়াড় স্বীকার করলেন যে তিনি গত বছর একজোড়া কোল্ড কোবরা রিভলভার কিনেছিলেন। একটি থাকত তাঁর শয়নকক্ষে, আরেকটি ওই গাড়ির গ্লাভ কম্পার্টমেন্টে। অপর রিভলভারটির নম্বর 17474 LW, সেটা তার বাড়িতেই আছে। প্রসেনজিৎ বাসু সাহেবের কাছ থেকে ঘটনার পরম্পরা ইতিপূর্বেই শুনেছে। সে জিজ্ঞেস করল, আপনি ডাইরেক্ট এভিডেন্সে বললেন যে মিস্টার বাসু যখন আপনাকে ওই 17475 LW নাম্বার রিভলভারটা দেখালেন, তখনই আপনার সন্দেহ জাগলো যে আপনার গাড়ি থেকে অপর রিভলভারটা চুরিয়ে গেছে। হ্যাঁ, তাই বলেছি আমি। তাই আপনি ছুটে বেরিয়ে গেলেন গাড়িতে খুঁজে দেখতে, কিন্তু যাওয়ার সময় আপনি মিস্টার বাসুর হাত থেকে রিভলভারটা ছিনিয়ে নিয়ে ছুটে বেরিয়ে গিয়েছিলেন। কেন? ছিনিয়ে নিইনি, তবে হ্যাঁ, ওটা ওর হাত থেকে তুলে নিয়ে গিয়েছিলাম। আপনার গাড়ির ড্যাশবোর্ড থেকে অন্য একটি রিভলভার চুরি গেছে কিনা সেটা দেখার জন্য বাসু সাহেবের হাতের রিভলভারটা ওইভাবে নিয়ে গেলেন কেন? অবজেকশন, ইওর অনার। আর্গুমেন্টেটিভ। আপনি কেন প্রশ্নটা করছেন তা একটু বুঝিয়ে বলবেন? ও সার্টেনলি ইওর অনার। বাদীপক্ষ যে কারণেই হোক ব্যালিস্টিক এক্সপার্টকে সাক্ষী দিতে ডাকছেন না। আদালত জানেন যে মিস্টার গায়কোয়াড়ের একজোড়া কোল্ড কোবরা ছিল, তার থেকে একটি চুরি যায়। অথচ আদালত জানেন না পিপলস এক্সিবিট নাম্বার A অর্থাৎ ওই 17475 LW রিভলভারটি মার্ডার ওয়েপন কিনা। আমরা জানি যে ওই রিভলভারটা মিস্টার বাসুর জিম্মায় পুরো 12 ঘন্টা ছিল। শুধু ওই 2-3 মিনিট সেটা ছিল অন্যের দৃষ্টির আড়ালে, বর্তমান সাক্ষীর একান্তে। প্রশ্নটা আদৌ আর্গুমেন্টেটিভ নয় ইওর অনার। আমরা সাক্ষীকে নিজ স্বীকৃতি মতে তার একটি আচরণের ব্যাখ্যা দিতে বলেছি মাত্র। অবজেকশন ওভাররুলড। প্লিজ আনসার দ্যাট কোয়েশ্চেন। সে সময় আমি একটু উত্তেজিত ছিলাম। হ্যাঁ, স্বীকার করছি, আমার গাড়ি থেকে রিভলভারটা চুরি গেছে কিনা জানবার জন্য এটা হাতে করে নিয়ে যাওয়ার কোনো যুক্তি ছিল না। এক্ষেত্রে আমরা আবেদন রাখছি আদালতের নির্দেশে মিস্টার গায়কোয়াড়ের অপর রিভলভারটি সংগ্রহ করা হোক এবং প্রতিবাদী পক্ষের এক্সিবিট হিসেবে চিহ্নিত হোক। অবজেকশন। বাদীপক্ষ কিভাবে তাঁদের কেস সাজাবেন, অর্থাৎ পরপর তাঁদের সাক্ষীদের আহ্বান করবেন, সে বিষয়ে আদালতের কোনো বক্তব্য নেই। কিন্তু এই পর্যায়ে আমি মিস্টার পিপির কাছে জানতে চাইছি যে তাঁর সাক্ষীর তালিকায় কি সেই ব্যালিস্টিক এক্সপার্টটি আছেন যার হাতে ডাক্তার সান্যাল ফেটাল বুলেটটা হস্তান্তরিত করেন? ইয়েস ইওর অনার, তিনিই আমার পরবর্তী সাক্ষী। সেক্ষেত্রে বর্তমান সাক্ষীকে সাময়িকভাবে অপসারিত করে আদালত ওই ব্যালিস্টিক এক্সপার্টকে দু একটি প্রশ্ন করতে ইচ্ছুক। তাই ব্যবস্থা করা হলো। ব্যালিস্টিক এক্সপার্টের নাম ইন্সপেক্টর জিতেন বসাক। বিচারকের প্রশ্নের জবাবে তিনি জানালেন যে অটোপসি সার্জন তাকে যে ফেটাল বুলেটটা দিয়েছিলেন তার সাহায্যে কোনো ক্রমেই বলা যাবে না যে সেটি কোন রিভলভার থেকে নিক্ষিপ্ত। খুলির ভেতর দিক থেকে সীসার গোলকটি করটি ভেদ করতে পারেনি, কিন্তু মসৃণ হয়ে গেছে এবং তার আকৃতি বদলে গেছে। কম্পারেটিভ মাইক্রোস্কোপে তার গায়ে পিস্তলের ব্যারেলের কোনো দাগই দেখা যাচ্ছে না এখন। শুধু এটুকুই বলা যায় যে সেটা 38 ক্যালিবারের রিভলভার থেকে নিক্ষিপ্ত হয়েছিল। কৌশিক একবার আর চোখে তাকিয়ে দেখল বাসু সাহেবের দিকে। দেখে বোঝা গেল না যে তাঁর আস্তিনের তলা থেকে রঙের টেক্কাখানা কখন বেমালুম খোয়া গেছে এবং তাতে তিনি কতটা বিচলিত। বিচারক প্রসেনজিতের আবেদন নাকচ করে দিলেন। পরবর্তী সাক্ষী সহদেব কর্মকার। প্রশ্নোত্তরের মাধ্যমে মাইতি তার নাম, ধাম, বয়স ইত্যাদি প্রতিষ্ঠা করলেন। সহদেব বলল, মোস্তাক আহমেদকে আমি অনেকদিন ধরেই চিনতাম হুজুর। আহমেদ যখন বোম্বাইতে থাকতো, মানে প্রথমে পুষ্পাদেবীর কম্বাইন্ড হ্যান্ড হিসেবে আর পরে ওই মিসেস প্রমিলা পাণ্ডের ড্রাইভার হিসেবে, তখন আমি নিজেও বোম্বাইতেই থাকতাম। একজন ফিল্ম আর্টিস্টের গাড়ি চালাতাম। পুষ্পাদেবীর বাড়িতে প্রায়ই আমাকে আসতে হতো। এই সূত্রেই আমার মোস্তাকের সঙ্গে পরিচয়। তা পরে তো সে কলকাতায় চলে আসে, তবে আমার সঙ্গে তার বন্ধুত্ব কোনোদিনই ক্ষুণ্ণ হয়নি হুজুর। ঘটনার দিন সকালে আহমেদ আমাকে জানিয়েছিল যে বিকেল 4টে নাগাদ তাকে সল্ট লেকে যেতে হবে এক পাওনাদারকে কিছু টাকা মেটাতে। আমায় রিকোয়েস্ট করেছিল যে আমি যেন ওকে ড্রাইভ করে নিয়ে যাই,
কিন্তু কে পাওনাদার, কত টাকা, তা আমি জানি না হুজুর। তোমার গাড়ি মানে? কি গাড়ি? আমার আবার গাড়ি কোথায় হুজুর, আমি মেকানিক, এখন ট্যাক্সি চালাই, লেক টাউনের এক সর্দারজির ট্যাক্সি। মোস্তাক আহমেদ কি তোমার ট্যাক্সি নিয়ে সল্ট লেকে যায়? আরে না হুজুর, আমি তো শ্রীরামপুরে এক পার্টি পেয়ে ট্যাক্সি নিয়ে দুপুরের দিকে কলকাতার বাইরে চলে যাই, ফিরে আসি ওই রাত্রিবেলা 10টার দিকে। যতদূর জানি আহমেদ টেকনিশিয়ান স্টুডিওর একখানা মারুতি সুজুকি গাড়ি নিয়ে সল্ট লেকে গেছিল, তবে সে কথা হলফনে বলতে পারবো না হুজুর। জেরা করতে পারেন। হঠাৎ প্রসেনজিৎকে বাধা দিয়ে বাসু সাহেব উঠলেন জেরা করতে। সকাল থেকে এই প্রথম। তুমি বসো প্রসেনজিৎ, আমি দেখছি। উঠেই তিনি বললেন, সহদেব, তুমি এখনই বললে আহমেদকে তুমি অনেক দিন ধরে চেনো, তাই না? ক বছর ধরে? আগে বছরের হিসাব তো দিতে পারবো না হুজুর, ডায়েরি লেখার তো আর অভ্যেস নেই, তা 5-7 বছর হবে। সে যখন আসানসোলে থাকতো হিন্দু পরিচয়ে ঝানু মল্লিক নামে, তখন তাকে চিনতে? আগে না হুজুর, ওর সঙ্গে আমার প্রথম আলাপ ওই বোম্বাইতেই। ও তখন পুষ্পা দেবীর কম্বাইন হ্যান্ড ছিল, গাড়ি চালাতো, রান্না করতো, এইসব আর কি। তার মানে মিসেস পান্ডের গাড়ির ড্রাইভারের চাকরিটা নেবার আগে? আগে হ্যাঁ হুজুর। মিসেস প্রমীলা পান্ডের কাছে আহমেদ আন্দাজ কতদিন চাকরি করে আর কবে সে চাকরি ছেড়ে কলকাতায় আসে? আগে সাল তারিখ তো আমার মুখস্থ নেই হুজুর। প্রমীলা পান্ডের বাড়িতে মাত্র মাস 6 চাকরি করেছিল আহমেদ, তারপর তো কলকাতায় চলে এসেছিল। ওই টালিগঞ্জের ওই সিনেমা স্টুডিওতে কাজ নিয়েছিল, ঠিক কবে তা বলতে পারবো না হুজুর। তুমি এখন ট্যাক্সি চালাও বললে, তাই না? আগে হ্যাঁ হুজুর। তোমার ট্যাক্সির নম্বরটা কত? সহদেব একটু নড়ে চড়ে বসল। মাইতি ম্যাজিস্ট্রেট সাহেবের দিকে ফিরে বললেন, এসব কি নেহাত অবান্তর খেজুরে কথা নয় হুজুর? মধ্যাহ্ন বিরতির সময় হয়ে গেছে, ওবেলা অন্য একটা জরুরি কেস আছে, ফলে এই মুলতুবি মামলা পুনরায় কাল সকাল 10টায় শুরু হবে। আসামি পুলিশ প্রহরায় থাকবে। কোর্ট ইজ অ্যাডজর্নড। বিচারক উঠে তার চেম্বারে চলে গেলেন। আদালত খালি হতে শুরু করল। বাসু সাহেবও খাতাপত্র গুছিয়ে তুলছিলেন। হঠাৎ নজর হলো ইন্সপেক্টর রবি বোস এগিয়ে আসছে। সে এখন হোমিসাইডেই আছে, তবে বর্মনের চেয়ে জুনিয়র। রবি হাত তুলে বাসু সাহেবকে নমস্কার করে কিছু বলবার উপক্রম করতেই বাসু সাহেব বললেন, এই যে তোমাকেই খুঁজছিলাম রবি, যা কোথায় বসে কথা হতে পারে বলো তো? ব্যাপারটা জরুরি স্যার, এবং অত্যন্ত গোপন। আসুন, আমি ব্যবস্থা করছি। রবির মুশকিলটা হচ্ছে সে তার বসের চেয়ে বেশি বুদ্ধিমান। সে বুঝতে পেরেছে এই কেসে সতীশ বর্মন ভুল আসামিকে গ্রেপ্তার করেছে। রুবি রায়ের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা যাবে না, অসম্ভব। রুবি খুনটা করেনি, কিন্তু না বর্মন না মাইতি কেউই ওর যুক্তিতে কর্ণপাত করেনি। ফলে সে নিজের বুদ্ধিমতো কিছু তদন্ত করেছে এবং এখন জনান্তিকে বাসু সাহেবের দ্বারস্থ হয়েছে, যদি তার মাধ্যমে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে শাস্তি দেওয়া যায় আর কি। এটা বলাই বাহুল্য যে তাকে এটা করতে হচ্ছে লুকিয়ে। রবির ব্যবস্থাপনায় আদালতের একটি নির্জন ঘরে এসে বাসু সাহেব ওর মুখোমুখি বসলেন। তারপর বললেন, তোমার উদ্দেশ্যটা বুঝতে পেরেছি। দেখো, এই খেলা তুমি আমি আগেও খেলেছি রবি। একই শর্তে একই খেলা আবার খেলতে আমি রাজি। অর্থাৎ আমার প্রাপ্তি আসামির বিরুদ্ধে তোমরা চার্জ তুলে নেবে, আর তোমার প্রাপ্তি প্রকৃত আসামির পরিচয় এবং প্রমাণ, যাতে তার কনভিকশন হয়। এই তো, এবার বলো কি বলতে চাও? আপনি স্যার জেরার মুখে সহদেবের ট্যাক্সির নাম্বারটা জানতে চাইলেন, কিন্তু প্রশ্নটা নাকচ হয়ে গেল। নম্বরটা আমি জানি, আপনাকে জানালে কিছু সুরাহা হবে? তা হবে। তার আগে বলো ট্যাক্সিটা এখন কোথায়? একটা রিপেয়ার গ্যারেজে। সহদেব একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করেছে, ট্যাক্সির মালিক জানে না, জানলে ওকে আর ট্যাক্সি চালাতে দেবে না। এই ভয়ে নিজের খরচে নিজের জানা ওয়ার্কশপ থেকে ট্যাক্সিটা সারিয়ে নিচ্ছে। তুমি দেখেছো ট্যাক্সিটা? আগে না। রিপেয়ার গ্যারেজটা চেনো? অ্যাক্সিডেন্টের পর ট্যাক্সিটাকে আর দেখিনি, তবে শুনেছি সেটা বচ্চন সিংয়ের রিপেয়ার শপে। ইস্টার্ন বাইপাস যেখানে সল্টলেকের দোরগোড়ায় এসে পড়েছে, সেখানে গ্যারেজটা। বচ্চন সিং টেলিফোনে আমাকে বলেছে সামনের মার্গারটা তুবড়ে গেছে আর বাদিকের হেডলাইটের কাঁচটা ভেঙে গেছে। মাইনর অ্যাক্সিডেন্ট। কেন স্যার? বলছি, তার আগে বলো তো ওই মারুতি সুজুকি গাড়িটা কার নামে?
মানে যেটা কালভার্টের নিচে পড়েছিল, যেটা থেকে ডেড বডি পাওয়া গেছে? ও গাড়িটার মালিক দয়ারাম বাবু, সিনেমার প্রডিউসার। টেকনিশিয়ান স্টুডিওতে তার একটা ছবির কাজ হচ্ছিল। ওই মোস্তাক আহমেদ কিছুদিনই গাড়িটা চালাচ্ছিল। স্টুডিওতে খোঁজ নিয়ে জেনেছি দয়ারামবাবুর নির্দেশে দুপুর 2টো নাগাদ ওই গাড়িতে আহমেদ দুজন মহিলা ফিল্ম আর্টিস্টকে পার্ক সার্কাসের দিকে নামিয়ে দিতে যায়। তারা নিরাপদে বাড়ি পৌঁছয়। তারপর আহমেদ কেন হঠাৎ সল্টলেকের দিকে যায়, তার সঙ্গে কে ছিল, কোনো খবর পাওয়া যাচ্ছে না, সব ব্ল্যাঙ্ক। আর ওই সহদেব কর্মকারের ট্যাক্সির মালিককে? হরদয়াল সিং। লোকটা এখনো জানে না তার গাড়িটা অ্যাক্সিডেন্টে পড়েছে। সহদেব সে খবরটা গোপন রেখেছে। আচ্ছা, তুমি সহদেবের ব্যাপারে এত খোঁজ খবর কেন রাখছিলে রবি? এই মার্ডার কেসের জন্য নয় স্যার, ওই বেলুড়ের গয়না চুরির কেসটার ব্যাপারে। মিস রায়ের বিরুদ্ধে সে স্পষ্টই মিথ্যে সাক্ষী দিয়েছিল। আপনি জানেন না, কিন্তু আমি তো জানি সহদেব পুলিশের ভাড়াটি সাক্ষী ছিল না। তাহলে কার স্বার্থে সে মিথ্যে সাক্ষী দেবার জন্য পুলিশের কাছে শতপ্রবৃত্ত হয়ে এগিয়ে আসে, লাল পাড় হলুদ শাড়ির বর্ণনা দেয়? আমার সিনিয়র অফিসার কথাটা মানতে চাননি, কিন্তু আমার দৃঢ় ধারণা হয়েছিল গয়না চুরির কেসের যে মূল আসামি তার সঙ্গে সহদেবের একটা আঁতাত আছে। তার স্বার্থেই ও আদালতে উঠেছিল মিথ্যে সাক্ষী দিতে, রবিকে ফাঁসাতে। এই জন্য আমি ট্র্যাক রেখে চলছিলাম আর কি। দেখতে চাইছিলাম সহদেব কর্মকারের জীবনযাত্রায় হঠাৎ কোনো ছপ্পরফোর পরিবর্তন এসেছে কিনা। ওই লটারিতে বেমক্কা টাকা পেলে যেমন হয় আর কি। ভেরি গুড। তা ওর সম্বন্ধে কিছু জানতে পেরেছ ইতিমধ্যে? হ্যাঁ, লোকটা অবিবাহিত, কিন্তু একটি স্ত্রীলোককে নিয়ে লেকটাউনের একান্তে একটি বস্তিতে ঘর ভাড়া নিয়ে থাকে। মোস্তাক আহমেদের সঙ্গে তার জান পাচ্ছেন তো আছেই, ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকারও সম্ভাবনা। একই কথা রামলগনের বিষয়েও। তবে বেলুড়ের গয়না চুরির কেসের পর সহদেবের জীবনযাত্রায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি, যেমন হয়নি রামলগন বা আহমেদের জীবনে। টাকাটা ওরা পেলেও এখনও বেমাক্কা খরচ করতে শুরু করেনি। তোমাকে পরপর কতকগুলো কাজ দিচ্ছি, পর্যায়ক্রমে করতে হবে। দরকার হয়তো নোট বইতে লিখে নাও। 1 নম্বর, থানা থেকে একটা সার্চ ওয়ারেন্ট বের করে চলে যাও বচ্চন সিং এর রিপেয়ার শপে। ট্যাক্সিটাকে খুব খুঁটিয়ে পরীক্ষা করবে। 2টো পয়েন্ট বিশেষভাবে লক্ষ্য করবে। প্রথমত, সামনের দিকের মাডগার্ডটা কি ডেলিভারেটলি তোবড়ানো হয়েছে? মানে ডেলিভারেটলি তোবড়ানো হবে কেন? দ্বিতীয় কথা, ট্যাক্সিটার সামনের দিকে মানে বাঁ দিকের বোনেটে কোনো নিটোল গর্ত আছে কিনা, যা একটা .38 ক্যালিবারের রিভলভারের গুলিতে হওয়া সম্ভব। তুমি সঙ্গে স্লাইড ক্যালিপার্স নিয়ে যেও। যদি ওই ছিদ্রটা দেখতে পাও, তাহলে বচন সিংকে জিজ্ঞেস করো ওই ফুটোটা মেরামত করার নির্দেশ সহদেব দিয়ে গেছে কিনা। এনিওয়ে, আমার যা সন্দেহ তা যদি ঠিক হয়, তাহলে বচন সিংকে অর্ডার দিয়েও রিপেয়ার বন্ধ রাখতে, কারণ ট্যাক্সিটা কিন্তু সেক্ষেত্রে একটা মারাত্মক এভিডেন্স। বুঝলাম, আপনি আশঙ্কা করছেন ওই ট্যাক্সিটা করেই রুবিকে কেউ তাড়া করে এবং রুবির আন্দাজে ছোড়া গুলিটা বোনেটে লাগে। কিন্তু এই ডিডাকশনের পেছনে যুক্তি কি? বাহ, রুবি তার এজাহারে বলেছিল মনে নেই? দ্বিতীয় গুলিটা সে পেছনের গাড়ির হেডলাইট লক্ষ্য করে ছোঁড়ে, আর সে একটা মেটালিক ক্লিংক শুনতে পায়। সে তো বুঝলাম, কিন্তু সেটা যে ওই ট্যাক্সিটাই তা ধরে নিচ্ছেন কি করে? বলছি, তার আগে তোমার কাজগুলো পরপর লিখে নাও। বচ্চন সিং এর গ্যারেজে তদন্ত শেষ হয়ে গেলে তা তুমি বোনেটে .38 বোরের ছিদ্র পাও বা না পাও, সোজা চলে যাবে সহদেবের ডেরায়। সে প্রচণ্ড আপত্তি জানাবে, কিন্তু তুমি শুনবে না। তুমি সার্চ ওয়ারেন্ট দেখিয়ে তার বাড়িটা সার্চ করবে। কিন্তু খুঁজবোটা কি? মার্ডার ওয়েপন? না 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 না, ক্যাশ টাকা। শোনো রবি, পুলিশের ভুলটা কোথায় হচ্ছিল জানো? গ্র্যাজুয়েট হওয়ার আগেই পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি দাবি করা। প্রথম মামলাটা ছিল চুরির, দ্বিতীয়টা খুন। পুলিশ বুঝতে পারেনি এই দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। তুমি কিছুটা আন্দাজ করতে পেরেছিলে, তাই তুমি সহদেবের ট্র্যাক রেখেছ। আমার কাজ অনেকটা এগিয়ে রেখেছ। বেলুড়ের গয়না চুরির কেসটার প্রকাণ্ড বড় একটা ক্লু আজ আদালতে সহদেবের জবানবন্দিতে ধরা পড়েছে। সেটা কি তোমার নজরে পড়েছে? সরি স্যার, ধরতে পারছি না। সহদেব কি এমন মারাত্মক স্টেটমেন্ট করেছে
পুষ্পা তার ড্রাইভার কাম কুককে বোম্বাই সিনেমা জগৎ থেকে বিতাড়ন করতে যখন বদ্ধপরিকর, অথচ তাকে উপযুক্ত চাকরি খুঁজে দিতে পারছে না, তখন সাময়িক সমাধান হিসেবে আহমেদকে সে প্রমীলার কাছে পাঠিয়ে দেয়। সহদেব তা স্বীকার করেছে। সম্ভবত ওরা দুই বান্ধবী ড্রাইভার এক্সচেঞ্জ করে। একটু খবর নিলেই তুমি তা জানতে পারবে। সহদেব স্বীকার করেছে পুষ্পার বাড়ি ছাড়ার পর এবং কলকাতায় আসার আগে মোস্তাক আহমেদ মাস 6 প্রমীলার ড্রাইভার হিসেবে চাকরি করে। কিন্তু তা থেকে কি প্রমাণ হয়? লজিক্যালি স্টেপ বাই স্টেপ চিন্তা করো রবি। গাড়ির ডিকির চাবি আর সুটকেসের চাবি দুটোই ছিল মোক্ষম। দুটোই বিদেশে বানানো অ্যালয় স্টিলের মজবুত ফুলপ্রুফ চাবি, এমনকি দক্ষ চাবিওয়ালারও নাগালের বাইরে। এখন গণপতি, হুডিনি বা পিসি সরকার কুস্থলে ছিলেন এমন তথ্য তো আমরা পাইনি। তাহলে চুরিটা হলো কিভাবে? একটা চাবি ছিল পুষ্পার কাছে, আরেকটা প্রমীলার কাছে। যে কোনো একজনের কাছে যদি দুটো চাবি থাকতো, তাহলেও না হয় সন্দেহ করা যেত যে এক বান্ধবী অপর বান্ধবীর গয়না চুরি করেছে। এক্ষেত্রে সেরকম ব্যতিক্রম সমাধানও মেনে নেওয়া যাচ্ছে না, কারণ দুটো চাবি ছিল দুজনের কাছে। দুজনে সংযুক্তভাবে চুরি করবে না, তার কোনো অর্থ হয় না। সুতরাং একমাত্র সমাধান যে কোনো উপায়েই হোক, চোরের হাতে দুটো চাবির ডুপ্লিকেট এসে গিয়েছিল, যা বিদেশে বানানো। গাড়ি এবং সুটকেসের ক্রেতা যা অরিজিনাল ম্যানুফ্যাকচারারের কাছ থেকে পেয়েছিল। তা যদি ধরে নিই, তাহলে জানতে হয় ডুপ্লিকেট চাবি দুটি ছিল কোথায় এবং কার হেফাজতে। কন্টেসা গাড়ির ডুপ্লিকেট চাবিটা ছিল ম্যান্ডেভিলা গার্ডেন্সে, ঘটনাস্থল থেকে 10-12 মাইল দূরে রেন্টাকার সার্ভিসের তালা চাবি দেওয়া কিবোর্ডে, তাই না? এটাই বলা হচ্ছে। কিন্তু ওই সঙ্গে কথা বলা হচ্ছে না যে সহদেব কর্মকার ছিল ওই প্রতিষ্ঠানের হেড মেকানিক আর রামলগন সবচেয়ে পেয়ারের ড্রাইভার। ঘটনার অনেক আগে থেকেই ওদের মধ্যে যে কোনো একজনের পক্ষে ওই চাবি হস্তগত করা সম্ভব, এমনকি দুজনে যৌথভাবেও করে থাকতে পারে। কিন্তু ফরেন মেক সুটকেসের চাবিটা? সেটা ছিল আরো দূরে, সুদূর গোয়ালিয়রে প্রমীলার স্টিল আলমারিতে। কিন্তু প্রমীলার জবানবন্দিতে আমরা জেনেছি, অন্তত আমি জেনেছি, যে তার অতি বিশ্বস্ত পরিচারিকা রুক্মিণীকে সে ঘরদোরের চাবি বিশ্বাস করে দিত। এমনকি প্রমীলা যখন 2-3 মাসের জন্য ফরেনে বেড়াতে যায়, তখন রুক্মিণীকে আলমারির চাবি দিয়ে যায়। হয়তো ভেতরের সিক্রেট ড্রয়ারের চাবিটা দেয় না, ঠিক জানি না। তার কারণ প্রমীলা জানে রুক্মিণীর চুরি করার উপায় নেই, তার 3 কুলে কেউ নেই। চুরি করে সে পালাবে কোথায়? বিশ্বস্ততা তার বিবেক প্রসূত কতখানি আর কতটা অবস্থাগতিকে, তার পরিমাপ কিন্তু হয়নি। রুক্মিণী বাল বিধবা। 10 বছর বয়সে সিঁদুর মুছে প্রমীলার সংসারে সে এসেছে। একান্তভাবেই সে প্রমীলার ওপর নির্ভরশীল। বাইরের দুনিয়াকে সে বাল্যেই ত্যাগ করে এসেছে। নিতান্ত অসহায় মেয়েটি। অন্তঃপুর থেকে দেখেছে বোম্বাইয়ের চিত্রজগতের রঙিন খেলা, সমবয়সী যৌবনবতীদের, প্রমীলার, পুষ্পার, আরও 5 জনের, তাই না? এখন তার বয়স 25, যাকে বলে ভরা যৌবন। কিন্তু আদিম রিপুর তাড়না তাকে দাঁতে দাঁত দিয়ে সহ্য করে যেতে হয়েছে। সে খিদমতগার, পরিচারিকা, নকরানি। বিবেচনা করে দেখো রবি, এই পরিবেশে 6 মাসের জন্য প্রমীলার গৃহস্থালিতে এসে উপস্থিত হল একজন, যে লেডি কিলার হিসেবে কুখ্যাত, প্রমীলার গাড়ির ড্রাইভার, অতি সুদর্শন মোস্তাক আহমেদ। হয়তো রুক্মিণী তাকে দুবেলা একান্তে আহার্য পৌঁছে দেয়, মালকিনের আদেশে গ্যারাজ থেকে গাড়ি বের করতে বলতে চায়। এবার ভেবে দেখো, সেই সব একান্ত মুহূর্তে ঠিক কি ঘটেছে তা আমাদের জানবার কোনো উপায় নেই, তা প্রমাণ করা যাবে না। তবে আন্দাজ করা যায় আহমেদ রুক্মিণীকে মোহমুগ্ধ করতে সক্ষম হয়েছিল। হয়তো তাকে বুঝিয়েছিল যে ওরা দুজনে চলে যাবে কোনো সুদূর দেশে, প্রমীলার নাগালের বাইরে।
ওরা দুজনে ঘর বাঁধবে, সন্তান মানুষ করবে, সার্থক হবে রুক্মিণীর নারী জন্ম। এখন তা যদি হয়ে থাকে তবে দেশের প্রচলিত আইনের ধারায় সেই আনপাড় গ্রাম্য স্ত্রীলোকটি অপরাধী, সে বিশ্বাসহন্তা। কিন্তু কি প্রচণ্ড প্রলোভনের তাড়নায় সে আহমেদের সঙ্গে হাত মিলিয়েছিল সেটা একবার ভেবে দেখো রবি। তাহলে আপনার থিওরি অনুযায়ী কে কে ছিল এই ষড়যন্ত্রে, চুরির কেসটায়? ডেফিনেটলি আমরা জানি না, কিন্তু রুক্মিণী ছিল, না হলে সুকৌশলে ডুপ্লিকেট চাবিটা উপস্থলে উপস্থিত হতে পারে না। রুক্মিণীর সঙ্গে সহদেব বা রামলগনের পরিচয় ছিল এমন তথ্য আমরা পাইনি, যদিও রুক্মিণী এবং রামলগন দুজনেরই আদি নিবাস ছাপড়া জেলা। আমার ধারণা রুক্মিণী আর আহমেদ যৌথভাবে সুটকেসের ডুপ্লিকেট চাবিটা হাতিয়েছিল, আর ডিকির চাবিটা রামলগন অথবা সহদেবের কীর্তি। আরও লক্ষ্য করে দেখো রবি, বোম্বাই থেকে সদ্য আগত আহমেদ কলকাতার চোরাবাজার থেকে লক্ষ টাকা মূল্যের মুকুটটা উদ্ধার করে মাত্র ২১,০০০ টাকায় প্রমীলাকে হস্তান্তরিত করেছিল। আপনি বলতে চান আহমেদ নিজেই ওই জীবন ব্রহ্মচারী ছদ্মবেশ যে নিয়েছিল এ কথা তো আমরা জেনেছি একমাত্র প্রমীলার উক্তি থেকে। সেটা কতদূর সত্যি তার আর প্রমাণ কি? আহমেদের সঙ্গে রুবির, রুক্মিণীর এবং পুষ্পার সম্পর্কটা আমরা জানি বা আন্দাজ করেছি, কিন্তু সেই লেডি কিলারের সঙ্গে স্বামী পরিত্যক্তা প্রমীলা পাণ্ডের সম্পর্কটা কি আমরা আন্দাজ করতে পেরেছি রবি? হয়তো ওই ছদ্মবেশ, ওই ছদ্মনাম সবই প্রমীলার উর্বর কল্পনাপ্রসূত। আরও একটা ব্যাপার লক্ষ্য করে দেখো রবি, তুমি জানো কিনা আমি জানি না, রুবি আমাকে বলেছিল ঘটনার দিন সন্ধ্যায় সে যখন হোটেলে ফিরে এসে ঘরের চাবিটা চায় তখন কাউন্টারে বসা লোকটি ভুল করে ওকে রুক্মিণীর ঘরের চাবিটা দিয়েছিল। সে কথাটা আমিও শুনেছি, কিন্তু তার তাৎপর্যটা কি? ধরো ঘটনাটা যদি এইভাবে ঘটে থাকে, বেলা ৯টার সময় ট্যাক্সি নিয়ে পুষ্পা আর প্রমীলা সারদা মায়ের মন্দিরের দিকে চলে গেল। রুক্মিণী মোটেলে রইল, তার হেফাজতে তখন ৩টে ঘরের চাবি। সে কিবোর্ডে ২টো চাবি জমা দিয়ে পুষ্পার ঘরে ঢুকল। পুষ্পার একখানি দামি ছাড়া শাড়ি, যেটা পরে সে এয়ারপোর্ট থেকে এসেছে, সেটা পরে এক গলা ঘোমটা দিয়ে নিচে নেমে গেল। কাউন্টারের ভদ্রলোকটি জানে সিনেমা স্টার পুষ্পা পাবলিসিটি এড়াতে রাজস্থানী মহিলাদের মতো এক গলা ঘোমটা দিয়ে রাস্তায় বের হয়। ফলে একটা হাত ব্যাগ নিয়ে ঘোমটা দিয়ে পুষ্পা সেজে রুক্মিণীর পক্ষে ওই কন্টেসা গাড়ির দিকে যাওয়াতে কারো কিছু সন্দেহ হয়নি। মোটেলের জমাদারনি তার জবানবন্দিতে সে কথা বলেছিল। রুক্মিণীর হেফাজতে এখন ডিকির এবং সুটকেসের ডুপ্লিকেট চাবি। প্রথমটা সে পেয়েছে রামলগন, সহদেব বা আহমেদের কাছ থেকে। দ্বিতীয়টা সে আহমেদের নির্দেশ মতো বোম্বাই থেকে নিজের সঙ্গে করে নিয়ে এসেছে। এমনটা ঘটে থাকলে রুক্মিণীর পক্ষে গাড়ির ডিকি আর সুটকেসের চাবি তালা খুলে গয়না, মুকুট আর রিভলভার চুরি করা খুব একটা কঠিন কাজ নয়। এবার সে মোটেলে ফেরার পথে ওই এক গলা ঘোমটা দিয়েই যদি কাউন্টারে তার নকরানির চাবিটা নেয়, 2/1 নম্বর ঘরের চাবি, তাহলে বই পড়তে পড়তে কাউন্টার ক্লার্ক তাকে তাই দেবে। রুক্মিণী এভাবে অনায়াসেই রুবি রায়ের ঘরেও চলে যেতে পারে। বাথরুমের ওয়ার্ড্রোবে এক পাটি ব্রেসলেট রেখে আবার নেমে যায়। চাবিটা কিবোর্ডে জমা দিয়ে ফিরে আসে পুষ্পা অথবা প্রমীলার ঘরে। এজন্যই যখন রুবি রায় এসে তার ঘরের চাবিটা চায়, কাউন্টার ক্লার্ক তাকে অন্যমনস্কভাবে 2/3 নম্বর চাবিটা ধরিয়ে দিয়েছিল। কিন্তু রুবি যখন জানায় যে তার চাবির নম্বর 2/1, তখন কাউন্টার ক্লার্কটি একটু হকচকিয়ে যায়। রুবির নাম জানতে চায়, রেজিস্টার মিলিয়ে দেখে কিবোর্ডে তখন দোতলার 3টি চাবি ঝুলছিল। ফলে সে রুবিকে 2/1 নম্বর চাবিটা দিয়ে আবার গল্পের বইয়ে ডুবে যায়। আপনি আমাকে বলছিলেন সহদেবের আস্তানা সার্চ করতে? হ্যাঁ, গয়না খুব সম্ভবত পাবে না, তবে বেমক্কা কিছু ক্যাশ টাকা পেতে পারো, যা সহদেবের মতো দিন আনি দিন খাই ট্যাক্সি ড্রাইভারের বাড়িতে থাকার কথা নয়। 100 টাকার নোট যতগুলো পাবে, যদি 2-5 হাজার ক্যাশও পাও,
তাহলে সেগুলি সংগ্রহ করে তার পরিপূরক টাকা ওকে দিয়ে আসবে। স্থানীয় সাক্ষী রেখে যে নোটগুলি নিলে তার নম্বর লিখে, আর সাক্ষীর স্বাক্ষরও রেখো। বুঝলাম। দেখো, সবটাই আমার এম্পিরিক্যাল হাইপোথেসিস। এমনটা যে ঘটেছিল এ কথা আমরা আদালতে প্রমাণ করতে পারবো না, এমনকি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকেও না। তেমনি তুমিও প্রমাণ করতে পারবে না যে এমনটা ঘটেনি। সুতরাং সলিউশন কি? সলিউশন তোমার কর্মক্ষমতার, তোমার তদন্তের ফলাফলের। তুমি তদন্ত করে প্রমাণ করো যে আমার এম্পিরিক্যাল হাইপোথেসিসটা ভ্রান্ত। আমি তাহলে নতুন করে আবার ভাবতে বসবো। প্রমীলা আহমেদকে যে 21,000 টাকা দিয়েছিল তার ডিনোমিনেশন যাই হোক, তার নম্বর প্রমীলার রাত জেগে নিশ্চয়ই টুকে রেখেছে। এটুকু সে করবেই। তুমি দেখো, সেই নম্বরই নোটের বেশ কিছু বান্ডেল সহদেবের বাড়ি সার্চ করে উদ্ধার করতে পারো কিনা। আহমেদ হত্যার ব্যাপারে আপনার থিওরিটা কি? আগে বলো তোমার থিওরিটা কি। আমার ধারণা এটা প্রফেশনাল খুনির কাজ। খুনটা যে করেছে সে মোটা টাকার বিনিময়ে তা করেছে, অর্থাৎ জনার্দন গায়কোয়াড়ের টাকায়। এছাড়া আর কোনো মোটিভ দেখাতে পারেন? আহমেদ অনেক মেয়েকে নিয়ে খেলা করেছে, তাদের অনেকে আজ ওকে ঘৃণা করে, যেমন পুষ্পা অথবা রুবি, কিন্তু তারা সেই জন্য তাকে খুন করবে না। আই মিন ডেলিভারেটলি, পূর্ব পরিকল্পিত খুন, রাগের মাথায় পাথরের টুকরো ছুঁড়ে নয়। বুঝলাম, কিন্তু সেক্ষেত্রে সেই প্রফেশনাল খুনি কেন রুবির গাড়িতে রিভলভারটা ফেলে যাবে? রিভলভারটা মিস্টার গায়কোয়াড়ের। প্রফেশনাল খুনিকে নিয়োগ করলে তিনি কেন নিজের রিভলভারটা তাকে দেবেন? প্রফেশনাল খুনি যে 10-20 হাজার টাকা নিয়ে একজন ধনকুবেরের জীবনের পথের কাঁটাকে সরিয়ে দিচ্ছে, সে কি একটা স্মাগল রিভলভার জোগাড় করে আনতে পারবে না? হাত পেতে মালিকের কাছে তাঁরই নামে লাইসেন্স রিভলভারটা চাইবে, আর ধনকুবের তাকে তাই দেবেন যাতে পুলিশ সহজেই তাকে সন্দেহ করে। তাহলে আহমেদ হত্যার ব্যাপারেও আমার একটা হাইপোথেসিস আছে। আদালতে এই মুহূর্তে আমি তা প্রমাণ করতে পারছি না, কিন্তু তুমি যদি আমার ওই থিওরি অনুযায়ী অনুসন্ধান করো আর তথ্যের যোগান দিতে পারো, তাহলে প্রকৃত অপরাধীর কনভিকশন না হবার কোনো কারণ নেই। দেখো, আমি ধরে নিচ্ছি বেলুড়ে গাড়ি থেকে চুরিটা করেছিল রুক্মিণী, কিন্তু তার মূল নায়ক ছিল মোস্তাক আহমেদ। রামলগন সাথে পাঁচে ছিল না, কিন্তু সহদেব কর্মকার ছিল। সহদেবের পরিকল্পনা মতোই রেন্টাকার সার্ভিসের কিবোর্ড থেকে ওই কন্টেসা গাড়ির ডিকির ডুপ্লিকেট চাবিটা এনে দেয় রুক্মিণীকে। মূল অপরাধী আহমেদ তখন ঘটনাস্থল থেকে বহু দূরে টেকনিশিয়ান স্টুডিওতে, একাধিক গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে। রুক্মিণী কিভাবে গয়না এবং রিভলভারটা চুরি করেছিল তা তো আগেই বলেছি। পরে সম্ভবত আহমেদ এবং সহদেবের মতপার্থক্য হয়েছিল গয়নার বখরা নিয়ে। চোরাই গয়না কোথায় নিরাপদে বিক্রয় করা যায় তা হয়তো ওরা জানতো না, অথবা সাহস পায়নি। এদিকে প্রমীলা পাণ্ডের সঙ্গে যদি আহমেদের কোনো নিবিড় সম্পর্ক থেকে থাকে, তবে আহমেদই কোনো আষাঢ়ে গপ্প শুনিয়ে 21,000 টাকায় মুকুটটা প্রমীলাকে বেচে দিয়ে আসে। প্রমীলা স্বভাবতই বাকি গয়না উদ্ধারের আশায় পুলিশে যায় না। সম্ভবত এই পর্যায়ে অন্য একটি প্রসঙ্গ নিয়ে আহমেদ এবং সহদেবের মধ্যে মতবিরোধ দেখা দেয়। আহমেদ চেয়েছিল রুবিকে তার পাওনা 8,000 টাকা নগদে মিটিয়ে দিয়ে বাকি টাকা দুভাগে ভাগ করতে, অথবা 3 ভাগে রুক্মিণীর মুখ বন্ধ করতে। আহমেদ চায়নি আসানসোলের কেসটা নিয়ে সে ফেঁসে যায় ঠিক যখন পুষ্পা আর জনার্দনের বিয়ে ঘোষিত হতে চলেছে। সহদেব তাতে রাজি হয়নি। সে ডাবল ক্রস করবে বলে মনস্থ করে। নিজের ট্যাক্সিখানা সে সল্ট লেক বা লেক টাউনে রেখে টেকনিশিয়ান স্টুডিওতে গিয়ে আহমেদের সঙ্গে দেখা করে এবং জানায় যে সে টাকার ভাগ চায় না। কোল্ট কোবরার রিভলভারটা পেলেই সে মুকুট বেচা 21,000 টাকার দাবি থেকে সরে আসবে। আহমেদ রাজি হয়ে যায়। বন্ধুকে বলে ইস্টার্ন বাইপাস দিয়ে 20,000 টাকা নগদে নিয়ে একা যেতে সে সাহস পাচ্ছে না। সহদেব সশস্ত্র থাকলে সে ভরসা পায়। এটাই চাইছিল সহদেব। মারুতি সুজুকি গাড়িতে 2 মহিলাকে পৌঁছে দিয়ে ইস্টার্ন বাইপাস দিয়ে 2 বন্ধু সল্ট লেকের দিকে রওনা দেয়।
তখন বেলা হয়তো 2:30-3টে। ডাইভারশনের কাছে আহমেদ গাড়ির গতিবেগ কমিয়ে দিতে বাধ্য হয়। তখন হয়তো ওখানে বৃষ্টি পড়ছিল। ডাইভারশন রোড কর্দমাক্ত এবং জনমানবহীন। সহদেব বসেছিল পাশের সিটে। ডক্টর সান্যাল আদালতে যেভাবে বর্ণনা করেছেন সেইভাবেই সহদেব আহমেদকে হত্যা করে 1 বিঘত দূর থেকে। 21,000 খুচরো নোটে ভর্তি অ্যাটাচি কেসেই রিভলভারটা ভরে নেয়। মৃতদেহ সমেত মারুতি সুজুকি গাড়িটা ডাইভারশন রোডের বিপরীত দিকে কালভার্টের নিচে গড়িয়ে দেয়। বলাই বাহুল্য নিজের আঙুলের সব ছাপ মুছে নিয়ে তারপর হিচহাইক করে সে সল্ট লেক বা লেক টাউনে, যেখানে তার ট্যাক্সি রাখা ছিল, সেখানে ফিরে আসে। তারপর রুবি রায়ের বাড়িতে যায়। দেখে ছাদে মিস্ত্রিরা কাজ করছে বটে, তবে তাকে কেউ নজর করছে না। রুবির বাড়িতে গাড়িটা গ্যারেজ করা ছিল না, ছিল ড্রাইভওয়েতে, এবং তার ড্রাইভারের দিকের কাজটা নামানো। রুবি বলেছিল সেটা ওঠানো যাচ্ছিল না। সহদেব ইতিমধ্যে রিভলভারের ব্যারেলটা সাফা করেছে, একটা তাজা বুলেট ভরে দিয়েছে। এবার সে সুযোগ বুঝে একটা তোয়ালে জড়িয়ে রিভলভারটা অস্টিন গাড়ির ড্রাইভারের সিটে নামিয়ে দিয়ে কিছু দূরে অপেক্ষা করে। একটু পরে রুবি যখন বাড়ি থেকে বেরিয়ে আসে গাড়িটা গ্যারাজ করতে, ড্রাইভারের সিটে সেই রিভলভারটা আবিষ্কার করে স্তম্ভিত হয়ে যায়। কি করবে স্থির করে উঠতে পারে না। কিন্তু সহদেব আন্দাজ করতে পেরেছিল সে কি করবে। থানায় ফোন করবে না, ফোন করবে তার সলিসিটরকে। আমার পরামর্শটা সে সবার আগে নেবে, এবং সহদেব এটাও আন্দাজ করেছিল যে আমি ওকে বলবো যন্ত্রটা নিয়ে আমার হেফাজতে দিয়ে যেতে। বাস্তবেও তাই ঘটেছিল। রুবির অস্টিন গাড়ির পেছন পেছন সহদেব তার ট্যাক্সিটা চালিয়ে নিয়ে আসে। রুবি বার 2 হাত নেড়ে ওকে ওভারটেক করতে বলে, কিন্তু সহদেব ওকে অতিক্রম করে না। সে অপেক্ষা করছিল কতক্ষণে রুবির অস্টিনটা সেই অভিশপ্ত ডাইভারশনটার কাছে আসে। তার কাছাকাছি এসেই ও রুবির অস্টিনটাকে ডান দিকে ঠেসে ধরে। সে যা চেয়েছিল তা হলো রুবি ওকে ভয় দেখাতে ব্ল্যাঙ্ক ফায়ার করলে, 1-2 যাই হোক, তখনই সহদেব ব্রেক কষে ফিরে যাবে। সহদেব আশা করেছিল আহমেদের দেহের ভেতর থেকে বুলেটটা উদ্ধার করা যাবে, আর ব্যালিস্টিক এক্সপার্ট কম্পারেটিভ মাইক্রোস্কোপের টেস্টে প্রমাণ করবেন যে রুবির রিভলভার থেকেই ফ্যাটাল বুলেটটা নিক্ষিপ্ত। সে স্বপ্নেও ভাবেনি যে জনার্দন ওই মারণাস্ত্রটা বদলে দেওয়ার সুযোগ পাবেন। তাই পেয়েছিলেন তিনি। তুমি হয়তো জানো না রবি। জানি। তারপর সহদেব ভেবেছিল সে নিপুণ হাতে সবকিছু করবে। 21,000 টাকা ছিল তার হেফাজতে, ভাগিদার কেউ নেই। আহমেদ মৃত, রুকমিনীর চোরের মায়ের কান্না ছাড়া আর কিচ্ছু করার নেই। চোরাই কোল্ড কোবরা রিভলভারটা সে গছিয়ে দিয়েছে রুবির ঘাড়ে। বেলুরের চুরির কেস অথবা আহমেদ হত্যার কেসে তাকে কোনোভাবেই পুলিশ জড়াতে পারবে না। কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। রুবির দ্বিতীয় বুলেটে ও ট্যাক্সির বোনেটের বাঁ দিকে একটা ফুটো হয়ে গেছে। এটা একটা বিশ্রী এভিডেন্স। সহদেব সেটা মেরামত করে নিতে চাইল। সে নিজেই মেকানিক, তাই হাতুড়ি দিয়ে সামনের মডগার্ডে আর হেডলাইটে আঘাত করে কৃত্রিম অ্যাক্সিডেন্টের পরিবেশ তৈরি করে ট্যাক্সিটা বিশ্বস্ত রিপেয়ার গ্যারেজে মেরামত করতে দিয়ে আসে। ট্যাক্সি মালিকের অগোচরে নিজের গাঁটের পয়সা খরচ করে সে ওটা সারাতে দেয়। বিশেষ অনুরোধ থাকে ফুটোটা বন্ধ করে যেন তাপ্পি লাগানো হয়। রবি চট করে উঠে দাঁড়ালো, নিচু হয়ে একটা প্রণাম করলো বাসু সাহেবকে। যত রাতি হোক ফোন করো আমাকে, আমি জেগে থাকবো। শিওর স্যার। রাত 10:30। নৈশাহার সেরে যে যার ঘরে চলে গেছে। মন্ত্রগুপ্তি বাসু সাহেবের মজ্জায় মজ্জায় কাউকে কিচ্ছুটি বলেননি। শুধু রানুকে বললেন, তুমি শুয়ে পড়ো, আমি একটু লাইব্রেরি ঘরে পড়ব। 3 পেগের বেশি খেও না যেন। কি আশ্চর্য, আমি বলছি পড়ব। ওই হলো। হুইল চেয়ারে পাক মেরে তিনি শয়নকক্ষের দিকে চলে গেলেন। টেলিফোন লাইনটা ডাইরেক্ট করাই ছিল। রাত 11টা নাগাদ বাজল সেটা। বাসু বুঝলেন
রবি বোসের ফোন। তুলে নিয়ে তিনি আত্মঘোষণা করতেই ও প্রান্ত থেকে সাড়া দিলেন প্রমীলা পাণ্ডে। তিনি বললেন তিনি জানেন বাসু সাহেব রবি বোসের ফোনের অপেক্ষা করছেন। রবি বোস এতক্ষণ তাঁর ওখানেই ছিলেন, হোটেল হিন্দুস্তানে। রুক্মিণীকে ধমকাধমকি করতেই সে সব কিছু স্বীকার করেছে। তা রবি কি ওকে অ্যারেস্ট করেছে নাকি? করবে না? বলেন কি? বুঝলাম, কিন্তু মুকুটটা উদ্ধার করতে তুমি যে 21,000 টাকা আহমেদকে দিয়েছিলে। আজ্ঞে না, সে দিয়েছিলাম জীবন বাবুকে, জীবন ব্রহ্মচারী। ওই হলো, তার নোটের নম্বর কি টুকে রেখেছিলে? নিশ্চয়ই, লিস্টটার কপি দিয়ে দিয়েছি রবি বাবুকে। আর কিছু বলবে? বলবো স্যার, আপনার ক্লায়েন্টের কাছে অপরাধী হয়ে আছি, আপনি আমাকে ঋণমুক্ত করুন স্যার। আপনি অনুমতি দিলে কাল সকালে চেকটা দিয়ে আসবো। কত টাকার? আমি তো ভেবেছি 20,000 টাকা, আপনি কি বলেন? আমার মক্কেল রাজি, কাল সকালে এসো। গুড নাইট। রবি ফোন করল রাত 12টায়। সে সহদেবকে গ্রেপ্তার করেছে। তার বাসায় তল্লাশি চালিয়ে গোপন স্থান থেকে নোটের বান্ডিল পাওয়া গেছে, অসংখ্য নম্বরি নোট। কাল সকালেই যাতে রবি ছাড়া পায় এটা সে দেখবে। শুধু তাই নয়, সে নিজে বাসু সাহেবের মক্কেলকে নিউ আলিপুরে পৌঁছেও দিয়ে যাবে। তোমার তো ডিউটি খতম হলো রবি, কিন্তু আমার হলো না। সে কি, আপনার আবার কি কাজ বাকি রইল? বাহ, ওই আনপড় ছাপড়া জেলার বাল বিধবাটিকে মক্কেল করে নতুনভাবে কেস লুটতে হবে না? লোভে পড়ে ও অন্যায় করেছে বটে, কিন্তু লোভটা তো দেখিয়েছি আমরাই, শিক্ষিত পুরুষ মানুষেরাই। বেচারি ধরা পড়ল তো আমার জন্যই। আমি বিনা ফিজে লড়ে একটা প্রায়শ্চিত্ত করতে চাই। এতক্ষণ আপনি শুনছিলেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী অভিপূর্বক নি ধাতু অয়ের কাঁটা অবলম্বনে অভিনয়ের কাঁটা। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।